হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্টেড হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্টেড হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। তো আজকে আমরা অন্তরীকরণ, কি বলতেছি, সরল রেখার লাস্ট ক্লাসটা করব। কেমন আছো সবাই বলো তো। এবং এটার মাধ্যমে আমাদের ফেজ ওয়ান শেষ হয়ে যাবে, বুঝছো? তো যারা ফেজ ওয়ানের ক্লাসগুলা করে ফেলছো তারা অনেক আগায় আসো, ঠিক আছে? অনেক আগায় আসো। ইনফ্যাক্ট এমন অনেক স্টুডেন্টই আছে যারা কলেজে থাকতেই আমাদের আগের ব্যাচের যে আর্কাইভ, অর্থাৎ 24 ব্যাচের যে আর্কাইভ, অ্যাডমিশন ফেজে আসার আগেই এটা শেষ করে ফেলে আর্কাইভটা, বুঝছো? আর্কাইভ এখন যারা এটা শেষ করে ফেলে তারা তো সবার থেকে বেশি আগায় থাকবে। তো অ্যাডমিশন টাইমে গিয়ে ওদের কাজ হবে খালি রিভিশন দেওয়া, এক্সাম দেওয়া, প্র্যাকটিস করা, ঠিক আছে? রিভিশন দেওয়া, এক্সাম দেওয়া আর প্র্যাকটিস করা। এখন তোমরা অনেকেই বলতে পারো, ভাইয়া আমরা তো এগুলাই শেষ করে নেই, ফেজ ওয়ানের ক্লাসগুলাই শেষ করে নেই, যারা আর্কাইভ শেষ করে ফেলছে ওদের সাথে কি আমরা পারবো? ওদের সাথে পারা যাবে। যেটা করতে হবে, এইচএসসির প্রিপারেশনটা এখন খুব ভালো, একদম পুরা দমে। তো ধরো আজকে যদি আমার ক্লাস শেষ হয়ে যায়, তো যারা অলরেডি আর্কাইভ শেষ করে ফেলছে তারা অলরেডি করছে, সামনের 1 মাসে গিয়ে ওরা আর্কাইভ শেষ করবে না, বা সামনের 1 মাসে গিয়ে ওরা ইঞ্জিনিয়ারিং এর ক্লাস করবে না, বুঝছো? সামনের 1 মাস ওরা এইচএসসি কে ফোকাস করেই ক্লাস করবে। সবাই তোমরা সামনের 1 মাস বা এইচএসসির আগে যেই কয়দিন সময় আছে, এইচএসসি কে ফোকাস করেই সব প্রিপারেশন নিবা, বাদ বাকি সব প্রস্তুতি উপরে তুলে রাখো আপাতত, ঠিক আছে? তো এইচএসসির প্রিপারেশন নেওয়া শেষ, খুব ভালো করে তুমি এইচএসসি পরীক্ষাটা দিছো, তার মানে তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের 80 to 90% কমপ্লিট, বুঝছো? এরপর অ্যাডমিশন টাইমে গিয়ে এই ক্লাসগুলা শেষ করতে হবে, যেগুলো জমে গেছে এগুলা ডাবল স্পিডে বা যেমনিই পারো শেষ করবা। তারপর রিভিশন আর প্র্যাকটিস। তো একাডেমিকটা ভালো করলে দেখবা অ্যাডমিশনের মোটামুটি 90% কনসেপ্ট কিন্তু একাডেমিকের, আরো বেশি হবে। ঠিক আছে, আমরা স্টার্ট করতেছি। তো আজকে আমরা চ্যাপ্টার 3.7 শুরু করব। তবে কিছু বেসিক কনসেপ্ট, এটা সবাই বলো তো, এটা গত ক্লাসের অঙ্ক, এটা বোর্ড পরীক্ষায় আসে, ইঞ্জিনিয়ারিং এর এমসিকিউতে আসে, অনেক এরকম থাকে। দেখো, 3/2 ঢাল বিশিষ্ট একটা সরল রেখা, এটার উপরে লম্ব। তাহলে বলো তো এটার ঢাল কত? 3/2 ঢাল বিশিষ্ট, এটার উপরে লম্ব, তাহলে এটার ঢাল কত? আমাকে -2/3 হওয়ার কথা না? আমাকে বলো তো এটার ঢাল কত? -2/3 হওয়ার কথা, তাই তো? এখন এটার ঢাল কত? -x এর সহগ বাই y এর সহগ, তাই তো? তাহলে এখান থেকে আমাকে বলো a এর ভ্যালু কত? 2। এটা কি ইঞ্জিনিয়ারিং এর ম্যাথ? এটা একাডেমিকের ম্যাথ, আলাদা করে ইঞ্জিনিয়ারিং কিছু নাই, ঠিক আছে? ম্যাক্সিমাম দেখবে এরকমই। আচ্ছা, তারপর অক্ষ স্থানান্তর, এই ব্যাপারটা অলরেডি আমরা শিখছি, তাই না? ওই যে ত্রিভুজের ক্ষেত্রফল বাইর করার সময়, সবার মনে আছে তো? সবার মনে আছে না? বুঝছো? আচ্ছা দেখো, এটা ধরো এক্স অক্ষ, এটা ধরো ওয়াই অক্ষ। এখন একটা বিন্দু চিন্তা করো, এখানে আছে এক্স কমা ওয়াই। এখন এটা তো আমাদের মূল বিন্দু, এই মূল বিন্দুর সাপেক্ষে ওই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই, বুঝছো? এই মূল বিন্দুর সাপেক্ষে ওই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। তার মানে তুমি যদি চিন্তা করো, দাঁড়াও, তার মানে তুমি যদি চিন্তা করো, এতটুকু হচ্ছে ওয়াই
আর এতটুকু হচ্ছে এক্স, তাই তো? এতটুকু হচ্ছে এক্স, এতটুকু ওয়াই। এখন ধরো তুমি অক্ষটা স্থানান্তর করবে। অক্ষটা স্থানান্তর মানে মূল বিন্দুটা আর 0 0-তে রাখো নাই, তুমি মূল বিন্দুটা নিয়ে গেছো এইখানে আলফা কমা বিটাতে। কথার কথা, ধরো এইটা তোমার নতুন মূল বিন্দু, বুঝছো? এইটা তোমার নতুন যেই স্থানাঙ্ক ব্যবস্থা তার ছেদবিন্দু। তার মানে তোমার নতুন যেই এক্স অক্ষটা সেটা হবে এরকম, আর নতুন যেই ওয়াই অক্ষটা সেটা হবে এরকম, বুঝছো? আমাকে বলতে পারবা নতুন এই স্থানাঙ্ক ব্যবস্থায় এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে? নতুন স্থানাঙ্ক ব্যবস্থায় আমি এই বিন্দুটার স্থানাঙ্ক ধরি এক্স প্রাইম ওয়াই প্রাইম। বলো তো এক্স প্রাইমের ভ্যালু কত হবে? দেখো তো, এই কেন্দ্র হতে এখানে যাইতে কতটুকু যাওয়া লাগে? এক্স মাইনাস আলফা না? এখান থেকে পুরা এক্স যাওয়া লাগতো, কিন্তু এখান থেকে কিন্তু এক্স মাইনাস আলফা। তাহলে নতুন যেই ভুজ সেটা কি? আগের ভুজ থেকে আলফা বাদ দিলে হবে। নতুন যেই কোটি সেটা কি? আমাকে বলো, আগের কোটি থেকে বিটা বাদ দিলেই হবে। বুঝলাম সবাই ব্যাপারটা? এটাই হচ্ছে অক্ষ স্থানান্তর, এটাই হচ্ছে অক্ষ স্থানান্তর। হ্যাঁ, এটার একটা এক্সাম্পল আমরা দেখছিলাম না? এটার একটা এক্সাম্পল আমরা দেখছিলাম, তোমাদের মনে পড়ে নিশ্চয়ই, তোমাদের মনে পড়ে নিশ্চয়ই। আমাদের একটা ত্রিভুজ ছিল, এই যে এরকম একটা ত্রিভুজ চিন্তা করো। আমি এগুলো মুছে দিচ্ছি, বুঝছো? এগুলো আমি মুছে দিচ্ছি। আমাদের এরকম একটা ত্রিভুজ ছিল, মনে করে দেখো। এখন মূল বিন্দুর রেসপেক্টে এই ত্রিভুজের ক্ষেত্রফল যখন বাইর করতে যাবা, তখন কিন্তু তিনটা বিন্দুরই ভুজকোটি আছে। তো তুমি যেটা করছো, মূল বিন্দুটাকে এই শীর্ষে নিয়ে গেছো। তাহলে এই নতুন স্থানাঙ্ক ব্যবস্থায় এটার স্থানাঙ্ক কি হয়ে গেছে বলো তো? 0 0 হয়ে গেছে না? তাই তো, এটার স্থানাঙ্ক কি হয়ে গেছিল আমাকে বলো? 0 0। বাকিগুলার স্থানাঙ্ক থেকে কি করছিলা? এই আলফা আর বিটা বাদ দিছিলা, মনে আছে? একটু মনে করে দেখো, একটু মনে করে দেখো। এটার স্থানাঙ্ক কি হয়ে গেছিল? x2 মাইনাস আলফা, এটা হয়ে গেছিল y2 মাইনাস বিটা। সিমিলার কাহিনী কি এখানে? x3 মাইনাস আলফা, y3 মাইনাস বিটা। তাই তো? সবাই বুঝছো? এটাই হচ্ছে অক্ষ স্থানান্তর। এটাই কি? অক্ষ স্থানান্তর। তো অক্ষ স্থানান্তর করে অনেক সুন্দর সুন্দর কাজ করা যায়, যেমন দেখলাম এইটা। হ্যাঁ, সেম ভাবে তোমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে ক্ষেত্রফল বের করা শিখছো না? আমাকে বলো তো, তোমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে ক্ষেত্রফল বের করা শিখছো না? যেমন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 16। এটার ক্ষেত্রফল ইন্টিগ্রেশনের মাধ্যমে বের করা খুব সহজ, তোমরা বোর্ডেও করছো। কিন্তু এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়ালস টু 16, এটার ক্ষেত্রফলও কিন্তু সেম, কিন্তু ইন্টিগ্রেশনের মাধ্যমে করতে গেলে একটু ঝামেলা হবে। তুমি যেটা করবা, এটাকে অক্ষ স্থানান্তর করে মূল বিন্দুটা 2,3-তে নিয়ে তারপর ইন্টিগ্রেট করবা, তারপর ইন্টিগ্রেট করবা। তাহলে ব্যাপারটা সহজ হয়, তাহলে ব্যাপারটা কি হয়? সহজ হয়। বুঝছো? আচ্ছা, ঠিক আছে। তো আমাদের চ্যাপ্টার 3.7 এর মেজর একটা ফর্মুলা, চ্যাপ্টার 3.7 এর মেজর একটা ফর্মুলা, একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব, একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব। ঠিক আছে? একটা বিন্দু চিন্তা করো, পি অফ x1, y1। এই বিন্দু থেকে রেখার দূরত্ব, এই বিন্দু থেকে এই রেখার তো অনেকগুলো দূরত্ব হয়। তোমাদের মনে আছে যে এই তারা বেঁকা দূরত্বগুলো আমরা গত ক্লাসে বের করছি? একটা বিন্দু থেকে একটা নির্দিষ্ট দিকে একটা রেখার দূরত্ব, তাই না? একটা বিন্দু থেকে একটা রেখার সমান্তরালে, মনে আছে? একটা বিন্দু থেকে আরেকটা রেখার সমান্তরাল দিক বরাবর ওই বিন্দু থেকে এই রেখার দূরত্ব, তাই না? আচ্ছা, এই চ্যাপ্টারে আমরা যেটা শিখবো, একটা বিন্দু থেকে একটা রেখার সর্বনিম্ন দূরত্বটা কত বা লম্ব দূরত্বটা কত। একটা বিন্দু থেকে একটা রেখার সর্বনিম্ন দূরত্বটা বা লম্ব দূরত্বটা সেটা কত, সেটার ফর্মুলা হচ্ছে এটা, তোমরা সবাই জানো। ডি কি হবে? মডুলাস অফ, তুমি সরল রেখার সমীকরণে বিন্দুটার স্থানাঙ্ক বসাই দিবা, x1 প্লাস by1 প্লাস সি বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার? আমাকে সবাই বলো, তোমরা কি ক্লিয়ার?
ঠিক আছে, দেখো এই বিন্দু হতে এই রেখার লম্ব দূরত্ব কত, জাস্ট ফর্মুলার অ্যাপ্লিকেশন আমরা করে ফেলি। সেটা কত হবে, d ইকুয়ালস টু মডুলাস অফ 1 মাইনাস রুট 3 ইন্টু 2 প্লাস 4 ডিভাইডেড বাই রুট ওভার অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো তো কত হবে, আমাকে বলো। দেখো 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 4 আর 1 5, 5 মাইনাস 2 রুট 3, তাই না? 4 আর 1 5, মডুলাস অফ 5 মাইনাস 2 রুট 3 আর নিচে কত 2, এত একক, এত একক আমরা সবাই জানি। এরপরেরটা সুন্দর আছে, খুবই সুন্দর একটা অঙ্ক, খুবই সুন্দর একটা অঙ্ক। এই বিন্দু হতে এই রেখার উপর অঙ্কিত লম্ব, দেখো এই বিন্দু হতে এই রেখার উপর একটা লম্ব আঁকা হলো, মূল বিন্দু থেকে ওই লম্বের দূরত্ব, কাহিনী বুঝছো? কাহিনী বুঝছো? ধরো এটা একটা রেখা, এটা হচ্ছে এই রেখাটা, x মাইনাস রুট 3y প্লাস 4 ইকুয়ালস টু 0। ঠিক আছে, 1,2 বিন্দু হতে 1,2 বিন্দু হতে এইটার উপর একটা লম্ব আঁকছো, বুঝছো? এইটার উপর একটা লম্ব আঁকছো। এখন মূল বিন্দু থেকে, এইটা ধরো আমাদের মূল বিন্দু, মূল বিন্দু থেকে এই লম্বের লম্ব দূরত্ব, কাহিনী বুঝছো? মূল বিন্দু থেকে এই লম্বের লম্ব দূরত্ব এইটা আমাকে বের করা লাগবে। হিজিবিজি হয়ে যায় নাই তো? হিজিবিজি হয়ে যায় নাই তো? ধরো মূল বিন্দুটা এইখানে আছে, তো মূল বিন্দু থেকে এটার লম্ব দূরত্ব চাইছে, আনুমানিক চিত্র আঁকলাম। তাহলে মূল বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্বটা লাগবে, মূল বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্বটা লাগবে। তাহলে এই রেখার ইকুয়েশনটা আগে বের করি। এই রেখাটা কি, এটার উপরে লম্ব এবং 1,2 বিন্দুগামী। সাদা রেখাটা, সাদা রেখাটা হলুদটার উপরে লম্ব এবং 1,2 বিন্দুগামী। তাহলে সাদা রেখাটার ইকুয়েশন হবে রুট 3x প্লাস ওয়াই ইকুয়ালস টু রুট 3 প্লাস 2। তো তুমি যদি এক পাশে নিয়ে আসো, রুট 3x প্লাস ওয়াই মাইনাস রুট 3 প্লাস 2 ইকুয়ালস টু 0। এখন মূল বিন্দু থেকে এটার লম্ব দূরত্ব, হ্যাঁ সাবধান, কোশ্চেনে অনেকেই মানে এক্সাইটেড হয়ে কি করে, এটা থেকে এটার লম্ব দূরত্ব বের করে দেয়। আরে না, এটা থেকে এটার উপরে একটা লম্ব টানছো, মূল বিন্দু থেকে সেই লম্বের দূরত্ব। তাহলে এটার ইকুয়েশন ফার্স্টে বাইর করলাম। এবার মূল বিন্দু থেকে এটার দূরত্ব, মূল বিন্দু থেকে এটার দূরত্ব কত আমাকে বলো। মডুলাস অফ 0 প্লাস 0 মাইনাস রুট 3 প্লাস 2 মডুলাস, নিচে কত রুট ওভার অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো তো উপরে কি থাকে, রুট 3 প্লাস 2, নিচে কত 2, রুট 3 প্লাস 2, নিচে কত 2। আমাদের অ্যান্সার কি, বি। অনেকে এ দাগাইছো, এ কেন দাগাইছো? হ্যাঁ, দূরত্ব, দূরত্ব কখনো নেগেটিভ হয়? কোন চিন্তা এ দাগাইছো তোমরা? মডুলাস দাও নাই না, দূরত্ব কখনো নেগেটিভ হয়? দূরত্ব কখনোই নেগেটিভ হয় না, দূরত্ব সবসময় পজিটিভ, দূরত্ব সবসময় পজিটিভ। তারপরেরটা খেয়াল করো, দেখো কি বলছে। এটা এবং এটা, এরা মূলবিন্দু থেকে সমদূরবর্তী, তাহলে সি এর মান। এটা এবং এটা রেখাদ্বয় মূলবিন্দু থেকে সমদূরবর্তী। তো মূলবিন্দু তুমি যদি চিন্তা করো 0,0, মূলবিন্দু থেকে এটার দূরত্ব কত, মডুলাস অফ 0 মাইনাস সি বাই রুট ওভার অফ 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। বুঝছো, 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইকুয়ালস টু মডুলাস অফ মূলবিন্দু থেকে এইটার দূরত্ব কত, 0 মাইনাস 0 মাইনাস 2 ইন্টু সি প্লাস 3, সি প্লাস 3। ঠিক আছে, নিচে কত রুট ওভার অফ 12 স্কোয়ার 5 স্কোয়ার। ক্লিয়ার? সবাই আমাকে বলো, বুঝছে? ডান তো? তাহলে দেখো তো এখানে কি থাকে, মডুলাস অফ সি বাই 5, এখানে কি থাকে মডুলাস অফ 2c প্লাস 6, নিচে কত থাকে 13। তো তুমি যদি আর গুণন করো 13c ইকুয়ালস টু, মডুলাস উঠায় দাও, বুঝছো, মডুলাস উঠায় দাও 13, তাহলে প্লাস মাইনাস 13c। মডুলাস উঠানো মানে এক পাশে প্লাস দিলেই হবে,
5 ইন্টু 2c প্লাস 6। বুঝছো? দুই পাশে যদি মডুলাস থাকে তুমি মডুলাস উঠায় যে কোনো এক পাশে প্লাস মাইনাস দিলেই হবে। কাহিনী বুঝছো? আমি এখানে প্লাস মাইনাস দিছি কারণ এটা সহজ, এটার আগে প্লাস মাইনাস দিলে এই দুইটা জিনিসের আগে প্লাস মাইনাস, হুদাই কেন গ্যাঞ্জাম লাগাবো। তো এখানে প্লাস মাইনাস দিলাম, 13 দিয়ে গুণ করে দিলাম। এবার প্লাসটা নিয়ে করো, মাইনাসটা নিয়ে করো, দুইটা মান আসবে। বুঝছো? প্লাসটা নিয়ে যদি করো 13c মাইনাস 10c কত হয় বলো? তুমি যদি প্লাসটা নাও 13c মাইনাস 10c 3c সমান 5 6 30, তাহলে c এর ভ্যালু কত চলে আসে? 10। 10 কিন্তু অপশনে আছে। তুমি যদি মাইনাসটা নিয়ে নাও মাইনাস 13 মাইনাস 10, হ্যাঁ, তাহলে মাইনাস 23c ইকুয়ালস টু 5 6 30। সেখান থেকে c এর ভ্যালু কত চলে আসে আমাকে বলো? 30 বাই মাইনাস 23। ঠিক আছে, আমাদের অ্যান্সার কি? সি। আমাদের অ্যান্সার কি? সি। ক্লিয়ার? বুঝলাম। ওই সর্বনাশ, ডি। এরকম ভুল করো না, বুঝছো? সব করছো সুন্দর মতো, অ্যান্সার দেখাই দিছো অন্যটা। এগুলো করা যাবে না, বুঝছো? ঠিক আছে, দেখো, এই বিন্দুগামী এবং এই দূরত্ব হতে 6 একক দূরবর্তী সরল রেখার সমীকরণ বের করো। দেখছো আবার ঘুরে ফিরে কার সমীকরণ? সরল রেখার সমীকরণ। একটা সরল রেখার সমীকরণের জন্য কয়টা শর্ত দরকার? একটা সরল রেখার সমীকরণের জন্য কয়টা শর্ত দরকার? দুইটা শর্ত আছে, বলো তো? এত বিন্দুগামী এবং এটা থেকে 6 একক দূরবর্তী। আচ্ছা, তাহলে এত বিন্দুগামী, একটা বিন্দু দেওয়া আছে, তাহলে আমি এক বিন্দুগামী রেখার সমীকরণ অ্যাপ্লাই করব। ধরে নেই ঢাল হচ্ছে m। এই বিন্দুগামী রেখার সমীকরণই তো, যেখানে ঢালটা m, mটা অজানা রাশি আমি ধরে নিচ্ছি। তাহলে ইকুয়েশন কি হবে? y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু x মাইনাস x1। তাই তো? তুমি যদি এক পাশে নিয়ে আসো mx মাইনাস y প্লাস 17 মাইনাস 7m, এটাই কি সরল রেখার সমীকরণ? এখন m এর ভ্যালুটা অজানা, তুমি জানো না। এই m এর ভ্যালু বের করার জন্যই একটা তথ্য দেওয়া আছে। 1,9 থেকে এইটা 6 একক দূরবর্তী। 1,9 থেকে এইটা 6 একক দূরবর্তী। তাহলে প্রশ্ন মতে বলো তো 1,9 থেকে এটার দূরত্ব কত? বলো 1,9 বিন্দু হতে এটার দূরত্ব কত? মডুলাস অফ m মাইনাস 9 প্লাস 17 মাইনাস 7m। বুঝছো? নিচে কত? রুট ওভার অফ x এর সহগ m স্কয়ার প্লাস 1 স্কয়ার ইকুয়ালস টু কত? 6। ঠিক আছে, তাহলে দেখো তো কি হয়। মডুলাস অফ m মাইনাস 7m মাইনাস 6m, 17 থেকে 9 বাদ দিলে কত হয়? 8 ইকুয়ালস টু 6 ইন্টু রুট ওভার অফ 1 স্কয়ার প্লাস m স্কয়ার। 2 দিয়ে ভাগ যায় না, 2 দিয়ে ভাগ দিলে কত থাকে? মাইনাস 3m প্লাস 4, ওখানে থেকে 3। 2 দিয়ে ভাগ করে বর্গ করে দাও, মনে 2 দিয়ে ভাগ করে বর্গ করে দাও, তাহলে কি থাকে? মাইনাস 3m প্লাস 4 তার হোল স্কয়ার ইকুয়ালস টু 3 স্কয়ার। 3 স্কয়ার কত? 9 ইন্টু 1 প্লাস m স্কয়ার। এখন এটা ভাঙায় m এর ভ্যালু নিয়ে আসবা। 9m স্কয়ার মাইনাস 3 4 12, 12 দুগুণে 24m প্লাস 16 ইকুয়ালস টু 9 প্লাস 9m স্কয়ার। তো তুমি যদি এক পাশে নিয়ে আসো তাহলে দেখো কত? 9m স্কয়ার, সর্বনাশ কি সুন্দর, 9m স্কয়ার কাটা, তাই না? তাহলে 24m সমান 16 মাইনাস 9, 16 মাইনাস 9 কত থাকে? 8, তাই না? 24m 16 মাইনাস 9, 16 মাইনাস 9 7। তাহলে m এর ভ্যালু কত? 7/24। m এর ভ্যালু কত? 7/24। বুঝছো? তো m এর ভ্যালুটা জাস্ট এখানে বসায় দিতে হবে। তো এখানে মেইন কনসেপ্ট কিন্তু ওইটাই, একটা সরল রেখার সমীকরণের জন্য দুইটা শর্ত দরকার।
ঠিক আছে, দুইটা শর্ত দরকার। তো দুইটা শর্ত আমাকে এখানে দেওয়া আছে, এত বিন্দুগামী এবং 1,9 থেকে 6 একক দূরবর্তী। আচ্ছা, এত বিন্দুগামী, আমি এক বিন্দুগামী রেখার সমীকরণ অ্যাপ্লাই করলাম। এক বিন্দুগামী রেখার সমীকরণের জন্য ঢাল দরকার, ধরে নিলাম ঢাল হচ্ছে m। তো এই বিন্দুগামী এবং m ঢাল বিশিষ্ট সরল রেখার সমীকরণ এটা। এখন 1,9 থেকে এটার দূরত্ব 6। দেখো m এর একটা সমীকরণ আসছে, সমাধান করলে m এর ভ্যালু চলে আসবে। ক্লিয়ার? আমাকে সবাই বলো, বুঝছো না? সবাই সবাই ঠিক আছে? আচ্ছা, এরপরের এগুলো আসলে বোর্ডের অঙ্ক, পারবা? দেখো +-4,0 দুইটা বিন্দু থেকে এটার উপর অঙ্কিত লম্ব দুইটার দৈর্ঘ্যের গুণফল থিটা বর্জিত। তাহলে লম্ব দুইটার গুণফল ধরো d1 d2, ঠিক আছে? ধরো d1 d2। তো d1 d2 কি হবে জানো? মডুলাস অফ, খেয়াল করো, x এর জায়গায় 4, y এর জায়গায় 0, হ্যাঁ 3 4 12, 12 cos থিটা প্লাস 0 মাইনাস 15 ডিভাইডেড বাই রুট ওভার অফ 9 cos স্কয়ার থিটা, 9 cos স্কয়ার থিটা প্লাস 25 sin স্কয়ার থিটা ইনটু দেখো এখানে কি হবে? রুট ওভার অফ 9 cos স্কয়ার থিটা প্লাস 25 sin স্কয়ার থিটা, উপরে কি হবে? মডুলাস অফ x এর জায়গায় কত? 4, 3 4 12 cos থিটা প্লাস 0 মাইনাস 15, ঠিক আছে? মাইনাস 12 cos থিটা 15। ক্লিয়ার? আমাকে বলো, এখন এই দুইটার গুণফল তোমাকে দেখাইতে হবে থিটা মুক্ত। এই দুইটার গুণফল দেখাইতে হবে থিটা মুক্ত, বুঝছো? তাহলে দেখো তো নিচের দুইটা গুণ করলে কি হয়? রুটটা উঠে যাবে, 9 cos স্কয়ার থিটা প্লাস 25 sin স্কয়ার থিটা, ঠিক আছে? এই দুইটাকে মডুলাসের ভেতরে নিয়ে গুণ করো, এটাও মডুলাস ওটাও মডুলাস, দুইটা মডুলাসকে একসাথে নিয়ে যাও। প্রথম মডুলাস 12 cos থিটা মাইনাস 15, 12 cos থিটা মাইনাস 15 ইনটু পরেরটা মডুলাস দিলে দুইটাই নেগেটিভ না, তুমি চাইলে দুইটারই পজিটিভ বানিয়ে দিতে পারো। 12 cos থিটা প্লাস 15, 12 cos থিটা প্লাস 15, বুঝছো? তাহলে দেখো তো উপরে কি থাকে? উপরে কি থাকে? a প্লাস b ইন্টু a মাইনাস b, 12 cos থিটা 12 cos থিটা, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার না? 144 cos স্কয়ার থিটা মাইনাস 225। আর নিচে দেখো, তুমি যদি কাটাকাটি করতে দাও, দেখো একটু খেয়াল করো, বলছে গুণফলটা থিটা বর্জিত। বলছে গুণফলটা থিটা বর্জিত, তাহলে উপরেও থিটা আছে নিচেও থিটা আছে, থিটা দূর করবা কেমনে? কাটাকাটি করতে হবে, তাই না? উপরের এটা নিচের এটা কাটা যাবে। উপরে খালি কজ আছে, তো নিচেও তো খালি কজ আনতে হবে না? তো নিচে খালি কজ আনো তো, 9 cos স্কয়ার থিটা, এটা তো কজ আছেই, আর sin স্কয়ার থিটা এটাকেও কি তুমি cos স্কয়ার থিটাতে নিয়ে যেতে পারো। তাহলে দেখো তো কত হয়? 9 মাইনাস 25 কত? 16, মাইনাস 16 cos স্কয়ার থিটা প্লাস 25, তাই না? বলো, বুঝছো তো সবাই? ঠিক আছে, তুমি চাইলে না মডুলাস এখানেও দিয়ে দিতে পারো, কারণ এটা তো পজিটিভই। তুমি চাইলে মডুলাসটা একদম নিচ পর্যন্ত দিয়ে দিতে পারো। কথাটা বুঝছো আমার? তুমি চাইলে মডুলাসটা একদম নিচ পর্যন্ত দিয়ে দিতে পারো, বা এটাও, এটা এখানে আমি আসমান থেকে মডুলাস আনতে পারি। দেখি, বলো কেন? এখানে আমি আসমান থেকে মডুলাস আনতে পারি কেন? বলো। তাহলে উপর থেকে কি আনা লাগবে? মাইনাস 16 cos স্কয়ার থিটা প্লাস 25। তাহলে 144 থেকে কি কমন নিলে 16 থাকে? 144 থেকে কি কমন নিলে 144 থেকে কি কমন নিলে 16 থাকে? 9। তুমি যদি এখান থেকে 9 কমন নাও, মাইনাস 9, অ্যাকচুয়ালি ভেতর থেকে মাইনাস 9 কমন নাও, তাহলে যেটা থাকবে 144 cos স্কয়ার থিটা থেকে মাইনাস 9 কমন নিলে মাইনাস 16
cos স্কয়ার থিটা প্লাস 25। বুঝছো? এখন তুমি চাইলে এখান থেকে আসমান থেকে মডুলাস বসাইতে পারবা, কারণ এটার ভ্যালু তো পজিটিভ, তাই না? 25 cos স্কয়ার থিটার ভ্যালু জীবনে 1 এর থেকে বড় হবে না, তাহলে এটা তো সর্বোচ্চ -16, তো পজিটিভই তো। তুমি দুনিয়ার যে কোনো জিনিস পজিটিভ আছে, তোমার ইচ্ছা হইছে এটার সাথে একটা মডুলাস দিয়ে দিবা, দিতেই পারো। ঠিক আছে, তাহলে দেখো এইটা কাটা, বুঝছো? তাহলে কি পড়ে থাকলো? উপরে হচ্ছে মডুলাস অফ -9, মডুলাস অফ -9। তাহলে এদের গুণফল কি? থিটা বর্জিত। এদের গুণফল কি? থিটা বর্জিত। বুঝলাম? অ্যান্সার -9 না +9, -9 না +9। ঠিক আছে, সবাই আমাকে বলো, আমরা পরেরটাই যাব। আমরা পরেরটাই যাই। ঠিক আছে, পরেরটা বেশ মজার। হ্যাঁ, পরেরটা বেশ মজার এবং এটা কিন্তু ইম্পর্টেন্ট, বুঝছো? পরেরটা বেশ মজার, এটা বেশ ইম্পর্টেন্ট। ঠিক আছে, কি বলছে? মূল বিন্দু থেকে এটা এবং এটা, এই রেখাদ্বয়ের লম্ব দূরত্ব যথাক্রমে 2 সেন্টিমিটার আর 3 সেন্টিমিটার। কে এর ভ্যালু বের করো। কে এর ভ্যালু বের করো। বলো কিভাবে করবা। কে এর ভ্যালু বের করো। দেখো, মূলবিন্দু থেকে এটার লম্ব দূরত্ব, তো মূলবিন্দু থেকে এটার লম্ব দূরত্ব আমরা বাইর করি, এটা হচ্ছে 2 সেন্টিমিটার, তাই তো? সেটা কত? মডুলাস অফ -k বাই √ওভার অফ sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা ইকুয়ালস টু কত? 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, তাই তো? আচ্ছা, তাহলে তুমি যদি মডুলাস উঠাও বা এগুলো উঠাইতে চাও, তাহলে k স্কয়ার সমান কি থাকে? k স্কয়ার সমান 2 ইনটু sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা। এরকমটাই তো ব্যাপারটা, তাই না? এখন sec cosec নিয়ে অঙ্ক করা একটু জ্ঞান যাইমা। আমরা sec cosec না নিয়ে sin cos এ নিয়ে যাই। দেখো তো, k স্কয়ার ইকুয়ালস টু 2 ইনটু, এটা কি 1 বাই sin স্কয়ার থিটা, এটা কি 1 বাই cos স্কয়ার থিটা, তাই তো? তোমরা ছোটবেলায় একটা জিনিস জানো, বা এটা অনেক জায়গায় দেখছো, যে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা, এটাকে আমরা sec স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা লিখতে পারি। বলো, এখানে 2 স্কয়ার হবে, এখানে 2 স্কয়ার হবে, 4 হবে। হ্যাঁ, তোমরা ছোটবেলায় দেখছো না, বা ইন্টিগ্রেশনেও দেখছো, ইন্টিগ্রেশন তো পড়াই নেই। sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা, এটাকে আমরা গুণফল হিসেবে লিখতে পারি। হ্যাঁ, এটা মানে কি 1 বাই cos স্কয়ার থিটা প্লাস 1 বাই sin স্কয়ার থিটা। তুমি যদি কমন নাও, কি থাকে আমাকে বলো তো? cos স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা। হ্যাঁ, উপরে কি থাকে? cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, যার ভ্যালু কত? 1। তাহলে 1 বাই cos স্কয়ার থিটা 1 বাই sin স্কয়ার থিটা, সেটা কি? sec স্কয়ার থিটা ইনটু cosec স্কয়ার থিটা, তাই না? আমাকে সবাই বলো, sec স্কয়ার থিটা ইনটু cosec স্কয়ার থিটা। বুঝছো সবাই? আমাকে বলো, তোমরা সবাই কি বুঝছো? ঠিক আছে, আচ্ছা, এতটুকুতে আসলাম। ওকে, তারপর কি করা যায়? আমার টার্গেট হচ্ছে কে এর ভ্যালু বাইর করা, মানে থিটারে সরান লাগবে। কে এর ভ্যালু বাইর করা যাতে করে থিটারে সরান যায়। আচ্ছা, তাইলে মূলবিন্দু থেকে এইটার দূরত্বটা একটু বাইর করে দেখি। মূলবিন্দু থেকে ওইটার দূরত্ব, মডুলাস অফ k cos 2 থিটা, k cos 2 থিটা, তাই তো? আগে একটা মাইনাস বসবে, মডুলাস অফ -k cos 2 থিটা ডিভাইডেড বাই √ওভার অফ cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। এটার ভ্যালু কত? 3 সেন্টিমিটার। এটার ভ্যালু কত? 3 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে নিচেরটার ভ্যালু তো 1, তাহলে মডুলাস অফ -k cos 2 থিটা সমান 3,
তুমি যদি বর্গ করো কে স্কোয়ার কজ স্কোয়ার 2 থিটা সমান 9। আমার টার্গেট হচ্ছে কে এর ভ্যালু বের করা। এখন এখানে অজানা রাশি আছে দুইটা থিটা আর কে, তাহলে এই থিটাকে সামহাও সরানো লাগবে। কেমনে সরানো যায়? কজ আছে, দেখি তো এটারে যদি সাইন কজে নাও, এটা মানে কি 1 বাই সাইন স্কোয়ার থিটা 1 বাই কজ স্কোয়ার থিটা না? বলো। তাহলে এই পাশে যদি পাঠায় দাও কে স্কোয়ার কজ স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 4। এখন কে স্কোয়ার কজ স্কোয়ার 2 থিটা আছে, কে স্কোয়ার কজ স্কোয়ার 2 থিটা আছে। এখানে তুমি যদি কোনোভাবে কে স্কোয়ার সাইন স্কোয়ার 2 থিটা আনতে পারো, যোগ করে দিলেই কাজ শেষ, তাই না? থিটা ভ্যানিশ, সাইন স্কোয়ার 2 থিটা কজ স্কোয়ার 2 থিটা ভ্যানিশ। এটা আনা কিন্তু খুব কঠিন না। তুমি এই পাশে 4 দিয়ে গুণ করো, ওই পাশেও 4 দিয়ে গুণ করো, বুঝছো? এই পাশে 4 দিয়ে গুণ করো, কে স্কোয়ার 4 দিয়ে যদি গুণ করো 2 cos থিটা সাইন থিটা তার হোল স্কোয়ার, ওদিকেও 4 দিয়ে গুণ করো 16। তাহলে কি থাকে আমাকে বলো তো? কে স্কোয়ার সাইন স্কোয়ার 2 থিটা সমান 16। এটা 1 নাম্বার ইকুয়েশন, এটা 2 নাম্বার ইকুয়েশন। 1 আর 2 যোগ করে দিলেই কাজ শেষ, বুঝছো? 1 প্লাস 2, তাহলে দেখো তো কি থাকে, কে স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার 2 থিটা প্লাস সাইন স্কোয়ার 2 থিটা সমান কত? 9 আর 16 কত? 9 প্লাস 16 25। তাহলে এটার ভ্যালু তো 1 ইকুয়ালস টু 25। সেখান থেকে কে এর ভ্যালু কত? প্লাস মাইনাস 5। কে এর ভ্যালু কত? প্লাস মাইনাস 5। বুঝলাম সবাই? এভাবে একটু মাথা খাটায় করতে হয়। হ্যাঁ, তো এখানে ত্রিকোণমিতিও কিন্তু হেল্প করতেছে, ত্রিকোণমিতিও কিন্তু তোমাকে হেল্প করবে। ক্লিয়ার? 3 নাম্বার লাইনটা কিভাবে হলো? 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, এই যে এটাই তো বুঝাইলাম। সেক স্কোয়ার থিটা আর কোসেক স্কোয়ার থিটা যোগ থাকলে না আমি সেটাকে গুণাকারে লিখতে পারি। এটা ইন্টিগ্রেশনও দেখবা, এই জিনিসটার ইন্টিগ্রেশন করতে দেয় তোমাদের। ইন্টিগ্রেশনের প্রথম চ্যাপ্টারে একটা অঙ্ক দেখবা বোর্ডে অনেকবার আসছে, সেটা হচ্ছে এটাকে ইন্টিগ্রেশন করতে দেয়। এটাকে ভাঙায় তুমি এটাতে নিয়ে যাও। সেক স্কোয়ার ইন্টিগ্রেশন জানো ট্যান থিটা, কোসেক স্কোয়ার ইন্টিগ্রেশন মাইনাস কট থিটা। কে কে দেখছো ওই ইন্টিগ্রেশনটা? দেখছো না? বলো। এটা মানে মাথায় থাকে যাতে। আচ্ছা, এখন আমরা যেটা দেখব, দুইটা রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব। আমি দুইটা রেখা আঁকাই, তুমি আমাকে বলতে পারবা এই দুইটা রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব কত? দুইটা রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব কত? দুইটা রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব 0 হইতে পারে, 1 হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে না? দুইটা রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব যে কোনো কিছু হইতে পারে। তাইলে এটা কি বাইর করা সম্ভব? এটা বাইর করা সম্ভব যদি রেখা দুইটা সমান্তরাল হয়, বুঝছো? দুইটা রেখা যদি সমান্তরাল হয়, তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব কিন্তু একটাই। তাদের মধ্যবর্তী দূরত্ব কি? একটাই, বুঝছো? একটাই, এবং এই দূরত্বটাই আমরা বের করব, ঠিক আছে? সো দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব সেটা কত? সেটার ফর্মুলা হচ্ছে এটা। খুবই সাবধান, রেখা দুইটা সমান্তরাল হওয়া লাগবে এবং তাদের এক্স আর ওয়াই এর সহগ সেম বানায় নেওয়া লাগবে। তাদের এক্স আর ওয়াই এর সহগ কি? সেম বানায় নেওয়া লাগবে। তাদের এক্স আর ওয়াই এর সহগ কি? সেম বানায় নেওয়া লাগবে, ঠিক আছে? মডুলাস অফ c1 মাইনাস c2 বাই রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার। খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, এই একটা রেখা দেখো 3x মাইনাস 2y মাইনাস 1 ইকুয়ালস টু 0, আর এটা দুইটা সমান্তরাল না? হ্যাঁ, তো এবি সেম বানান লাগবে। 2 দিয়ে ভাগ করো, 3x মাইনাস 2y প্লাস 9/2 ইকুয়ালস টু 0। তাহলে এই দুইটা রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব, সেটা কত হবে আমাকে বলো তো? মডুলাস অফ 9/2 প্লাস 1 বাই রুট ওভার অফ 3 স্কয়ার প্লাস 2 স্কয়ার, ঠিক আছে? জাস্ট বের করে নিবে এত একক।
এত একক। ঠিক আছে, পরেরটাই যাচ্ছি। এই দুইটা রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব পারবা না? দেখো 4y minus 3x equals to minus 12, 4y minus 3x equals to minus 3। বলো, বুঝছো? তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব কত? মডুলাস অফ -12 + 3। আমি দুটাকে এক পাশে C1 C2 কে এক পাশে রাখলেই হয়, বাম পাশে বা ডান পাশে যে কোনো এক পাশে রাখলেই হয়, ডিভাইডেড বাই √4 স্কয়ার প্লাস 3 স্কয়ার। দেখো তো কত হয়? 9/5 না? 9/5। ঠিক আছে, 9/5। আচ্ছা, এখন আমরা একটা মজার জিনিস দেখব, একটা কনসেপ্ট, একটা শর্টকাটও বলতে পারো। আমাকে বলো, এই রেখার সমান্তরাল এবং এটা থেকে ডি একক দূরবর্তী কয়টা রেখা পাওয়া সম্ভব? এটা সমান্তরাল এবং এটা থেকে ডি একক দুইটা, তাই না? একটা ডাইনে একটা বামে, তাই তো? ডি একক দূরবর্তী দুইটা রেখা পাওয়া সম্ভব। তো এই যে দুইটা রেখা, এই দুইটা রেখার ইকুয়েশন আমরা বের করব। বুঝছো? আমাদের সাদা রেখাটার ইকুয়েশন হচ্ছে ax plus by plus c equals to 0। এটা সমান্তরাল এবং এইটা থেকে ডি একক দূরবর্তী। ঠিক আছে, এটা সমান্তরাল এবং এটা থেকে ডি একক দূরবর্তী দুইটা রেখা। এদের সমীকরণ কি হবে? তো যেহেতু সমান্তরাল আমি ধরে নিতে পারি না, এদের সমীকরণ হবে ax plus by plus k equals to 0। তাই তো? এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব হচ্ছে d। তাহলে আমরা লিখতে পারি না মডুলাস অফ k minus c by √of a square plus b square, সেটা কত? d। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না মডুলাস অফ k minus c equals to d into √of a square plus b square। তাহলে মডুলাস যদি উঠাও তাহলে k minus c সমান প্লাস মাইনাস d into √of a square plus b square। তো এখান থেকে আমাকে বলো তো k এর ভ্যালু দুইটা চলে আসছে না? c প্লাস মাইনাস d into √of a square plus b square। তো সাদা রেখাটার ইকুয়েশন কি হবে আমাকে বলো? ax, হলুদ রেখাটার ax plus by plus c, এটার মতোই। এই রেখাটার সমান্তরাল এবং ডি একক দূরবর্তী দুইটা রেখার ইকুয়েশন হচ্ছে এতটুকুর মতোই, প্লাস মাইনাস d into √of a square plus b square equals to 0। প্লাস মাইনাস d into √of a square plus b square equals to 0। বুঝছো? এটা সমান্তরাল এবং এটা থেকে 2 একক দূরবর্তী যেই দুইটা রেখা তার ইকুয়েশন হচ্ছে এটা। বুঝছো? এটা ফর্মুলা হিসেবে মনে রাখবা, রিটেনে ইউজ করতে পারবা, শর্টকাটে ইউজ করতে পারবা। ঠিক আছে, x plus by plus c এটার সমান্তরাল এবং তার থেকে d একক দূরবর্তী দুইটা রেখার ইকুয়েশন হচ্ছে এই দুইটা রেখার ইকুয়েশন হচ্ছে এই দুইটা। আমরা সবাই বুঝতে পারলাম? আমরা সবাই কি বুঝতে পারলাম? সবাই বুঝতে পারলাম, তাই না? তাহলে বলো, এই রেখা থেকে 3 একক দূরবর্তী এবং এর সমান্তরাল রেখার সমীকরণ কি হবে বলো তো? x plus 3y minus 8 plus minus d into √of a square plus b square equals to 0। ক্লিয়ার? সবাই বলো বলো বলো, বুঝলাম? ঠিক আছে, একই রকম এই রেখার সমান্তরাল দুই, দেখছো এগুলো বোর্ড পরীক্ষায় আসে। অ্যান্সার কি হবে? 12x minus 5y minus 7 plus minus d into √of a square plus b square equals to 0। ক্লিয়ার? আমাকে সবাই বলো ক্লিয়ার। তো আচ্ছা, গত ক্লাসে একটা অঙ্ক করছিলাম, মনে আছে এটার কথা? সেই জিনিস না?
বলো। একটা বর্গের দুইটা শীর্ষবিন্দু এ হচ্ছে এ আর বি, 0 0। আমরা শর্টকাটে দেখছিলাম, শর্টকাটেই করবা তোমরা। এইটা তুমি ডিটেলস প্রসেসে কেমনে করবা? প্রথমত এবি রেখার সমীকরণ বের করতে পারবা? বলো, পারবা না? এবি এর সমীকরণ বের করতে পারবা? পারবা তো? ফার্স্ট কাজ হবে এবি এর সমীকরণ বের করে ফেলা, তারপর এবি এর দৈর্ঘ্য, হ্যাঁ, তারপর এক লাইনেই কিন্তু তুমি এবি এর সমান্তরাল এবং এবি দূরবর্তী অবস্থিত দুইটা সমান্তরাল সরল রেখার ইকুয়েশন পেয়ে যাবা, তাই তো? তারপর এবি এর উপরে লম্ব এবং এ বিন্দুগামী আর বি বিন্দুগামী আরো দুইটা রেখার ইকুয়েশন, ঠিক আছে? তারপর ছেদবিন্দুগুলা বাইর করবা, ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার। এটা আরেকটা ওয়ে দেখলাম। এবার আমরা আরো কিছু মজার মজার অঙ্ক দেখি তো। এখন আমরা আরো কিছু মজার মজার অঙ্ক দেখবো। তোমাদের রম্বস দেখাইছিলাম না? একটা রম্বস আঁকাই, এ ধর একটা রম্বস। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাই না? রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাই তো? আচ্ছা, ঠিক আছে। তাহলে রম্বসের কর্ণদ্বয়ের যেই ছেদবিন্দু সেটা আমি দিয়ে দিলাম, বুঝছো? রম্বসের কর্ণদ্বয়ের ছেদবিন্দু আমি দিয়ে দিলাম 1,2, ঠিক আছে? আমাকে বলো, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এটার ঢাল আমি তোমাকে বললাম 3/4, 3/4। এ বি সি ডি, আমি তোমাকে দুইটা কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিলাম। এসি কর্ণের দৈর্ঘ্য 6, এসি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 6, বিডি কর্ণের দৈর্ঘ্য কত? 10। ক্লিয়ার? আমি তোমাকে চারটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক বের করতে বলছি, বলো কেমনে করবা? আমি তোমাকে চারটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক বের করতে বলছি, বলো কেমনে করবা? বলো বলো বলো। কসিও বুঝি নাই তোমার কথা। একটা ওয়ে হইতে পারে, তুমি এসি এর সমীকরণ বের করতে পারবা? বলো তো আমাকে, তুমি এসি এর সমীকরণ বের করতে পারবা? আমাকে বলো, এসি এর সমীকরণ বের করতে পারবা? পারবা তো? পারবা। বিডি এর সমীকরণ বের করতে পারবা? পারবা, কারণ ঢাল জানো, একটা বিন্দু জানো, এক বিন্দুগামী রেখার সমীকরণ অ্যাপ্লাই করলেই তো হয়, তাই না? তাই তো এতটুকু সবাই বুঝছো? এই যে যেই দুইটা কর্ণ তাদের সমীকরণ তো বের করতে পারলাম, তাই না? আচ্ছা, এখন আমাকে বলো তো, এটা সমান্তরাল, কর্ণের অর্ধেকটা কত? 6 না, সরি, 5 3 3। এখন এইটার সমান্তরাল এবং 5 একক দূরবর্তী দুইটা রেখার ইকুয়েশন তুমি পারবা? বলো, পারবা? তারাই কি এই দুইটা না? এই দুইটা যেই বিন্দুতে ছেদ করবে এই কর্ণের সাথে, তারাই তো ছেদবিন্দু। ক্লিয়ার? তারপর এটা সমান্তরাল এবং 3 একক দূরবর্তী, এরকম দুইটা রেখার সমীকরণ বের করতে পারবা? তারা এই কর্ণের সাথে যেই বিন্দুতে ছেদ করবে সেটাই তো এটা। এটা একটা দেশের পতাকা হয়ে গেছে, নতুন দেশ, অঙ্ক দেশ। তোমরা সবাই কি বুঝছো? ব্যাপারটা খুব মজার না? বাইরে যেটা তৈরি হয়েছে সেটা কি? সেটা কি আসলে? এটা 90 কিছু একটা হবে, আয়ত বা রম্বস কিছু একটা হবে। আচ্ছা, ঠিক আছে, ওকে। এবার
ভাই এত বড় দিলে জীবনেও পারবা? ইঞ্জিনিয়ারিং এ আসলে এতগুলা ইকুয়েশন পারা যাবে, তাই না? আর কি ইকুয়েশন কি? দুইটা সমান্তরালের ফর্মুলা অ্যাপ্লাই করবা, যে শর্টকাটটা শিখছিলাম। প্রথম কাজ দেখো, কাজ কিন্তু সহজ। এই কর্ণের সমীকরণ বাইর করো, এই কর্ণের সমীকরণ বাইর করো। এটা সমান্তরাল, দুইটা সমীকরণ এক লাইনেই হয়ে যাবে। এটা সমান্তরাল, দুইটা সমীকরণ এক লাইনেই হয়ে যাবে। কয় লাইন গেল? 4 লাইন। তারপর খালি সমাধান করা, তারপর খালি সমাধান করা। ঠিক আছে, বলো বলো। এই এটা বুঝছো? স্লোপ দেওয়া, এই যে স্লোপ, এই যে এটার স্লোপ 3/4 দেওয়া। আচ্ছা, গত ক্লাসে লাস্টে একটা জিনিস পড়াইছিলাম, গত ক্লাসে সবার লাস্টে একটা জিনিস পড়াইছিলাম, ওটা দিয়ে কি এটা পসিবল? দেখো এটার স্লোপ 3/4, তাহলে এটার স্লোপ কত? -3/4। তাহলে এই রেখার এই বিন্দু থেকে 5 একক দূরবর্তী দুইটা বিন্দু স্থানাঙ্ক বের করা সম্ভব? বলো তো, বলো তো, বলো তো। 1 + r cos θ, 2 + r sin θ, 1 - r cos θ সম্ভব? 2 - r sin θ। সিমিলার কাহিনী এটা হবে, প্লাস মাইনাস প্লাস মাইনাস। বুঝছো? সবাই বলো, তোমরা কি বুঝছো? ঠিক আছে, ভুজ 5 অ্যাড প্লাস মাইনাস করলে হয়, বুঝি নাই তেমন কথা। ঠিক আছে, ঠিক আছে, ডান ডান ডান। আমরা সবাই বুঝে ফেলছি, আমরা সবাই বুঝে ফেলছি। এখন আমরা যেটা দেখব, দুটা সরল রেখা যদি ছেদ করে তাদের মধ্যবর্তী কয়টা কোণ হয়? দুটা সরল রেখা যদি ছেদ করে তাদের মধ্যবর্তী কয়টা কোণ হয় আমাকে বলো? কয়টা কোণ হয়? 4টা কোণ হয়, যার মধ্যে দুইটা দুইটা সমান। তো আসলে দুইটা কোণ হয়। তো এই যে দুইটা কোণ, তাদের দুইটা সমদ্বিখণ্ডক হয়। কাহিনী বুঝছো? এই একটা কোণ, এই একটা কোণ, তাদের যেই সমদ্বিখণ্ডক দুইটা, এই ধরো একটা সমদ্বিখণ্ডক, হ্যাঁ, আর এই ধরো আরেকটা সমদ্বিখণ্ডক। বুঝছো? এই ধরো একটা সমদ্বিখণ্ডক, এই ধরো আরেকটা সমদ্বিখণ্ডক। ঠিক আছে? তোমরা সবাই বলো, বুঝছো? ঠিক আছে, তো আমার লাগবে হচ্ছে এই সমদ্বিখণ্ডকটার দুইটার ইকুয়েশন। এখন কিছু জিনিসপত্র একটু বোঝো। এটা যদি আলফা হয়, এটা বিটা, এই কোণটা কত? α/2 না? এই কোণটা কত? β/2 না? আমাকে বলো। এই যে অর্ধেক যে কোণ দুইটা আছে, এটা α/2, এটা কি β/2। এটা α/2, এটা β/2। এখন আমাকে বলো তো, α/2 আর β/2 যোগ করলে কত হবে? α/2 প্লাস β/2। আলফা আর বিটা যোগ করলে 180 হয় না? আলফা আর বিটা যদি যোগ করে এক সরল কোণ 180, তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হবে বলো? 90 ডিগ্রি। 2 দিয়ে ভাগ করলে কত হবে? 90 ডিগ্রি। ক্লিয়ার? আমাকে বলো, ক্লিয়ার? আচ্ছা, তাহলে সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর লম্ব, তুমি একটার ঢাল পাইলে আরেকটার ঢাল বের করে ফেলতে পারবা। রেখা দুইটা যেমনই হোক না কেন, রেখা দুইটা যেমনই হোক না কেন, সমদ্বিখণ্ডক দুইটা পরস্পর লম্ব। আচ্ছা, সমদ্বিখণ্ডক দুইটার ছেদবিন্দু আর রেখা দুইটার ছেদবিন্দু একই বিন্দু। সমদ্বিখণ্ডক দুইটার ছেদবিন্দু আর রেখা দুইটার ছেদবিন্দু একই বিন্দু। আচ্ছা, সমদ্বিখণ্ডকের উপরে তুমি যে কোনো বিন্দু যদি নাও, ধরো P(x, y), সেটা থেকে রেখা দুইটার লম্ব দূরত্ব সব সময় সমান হবে। একদম কমন সেন্স। এটা থেকে এটার লম্ব দূরত্ব আর এটা থেকে এটার লম্ব দূরত্ব সমান, তাই তো? তাই না? তুমি এটাও না আর ওটা নাও, সমদ্বিখণ্ডক দুইটার উপরস্থ যে কোনো বিন্দু থেকে, এই যে এটার উপরস্থ যে কোনো বিন্দু থেকে রেখা দুইটার লম্ব দূরত্ব সমান। তাহলে তুমি সঞ্চার পথের ইকুয়েশন বের করে ফেলতে পারো না? বলো তো, সমদ্বিখণ্ডক দুইটার ইকুয়েশন কি? এদের সঞ্চার পথ বের করো। শর্তটা কি? এটার উপরস্থ যে কোনো বিন্দু থেকে এটার লম্ব দূরত্ব আর এটার লম্ব দূরত্ব সমান।
তাই না? তাহলে তুমি লিখতে পারো d1 সমান d2। তাহলে এটা থেকে প্রথমটা লম্ব দূরত্ব কত আমাকে বলো তো? মডুলাস অফ ax প্লাস by প্লাস c বাই রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু a1x a1x b1y c1 মডুলাস অফ a2x প্লাস b2y প্লাস c2 বাই রুট ওভার অফ a2 স্কয়ার প্লাস b2 স্কয়ার। বুঝছো? সবাই আমাকে বলো বুঝছো? এখন তুমি যদি মডুলাসটা উঠায় দাও তাহলে ইকুয়েশন কিন্তু দুইটা আসে, a1x প্লাস b1y প্লাস c1 বাই রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার, a1 স্কয়ার প্লাস b ইকুয়ালস টু প্লাস মাইনাস a2x প্লাস b2y প্লাস c2 বাই রুট ওভার অফ a2 স্কয়ার প্লাস b2 স্কয়ার। ক্লিয়ার? আমাকে সবাই বলো ক্লিয়ার? তো এখন আমরা কিছু কনসেপ্ট দেখব, তারপর অঙ্ক, তারপর শেষ, এই চ্যাপ্টার শেষ। বুঝতে পারলাম? দেখো দুইটা সমদ্বিখণ্ডকের সমীকরণ আসছে, দুইটা সরল রেখার সমীকরণ আসছে, এর মধ্যে কোনটা সমকোণ, ধরো দুইটা কোণ আছে না, দুইটা, একটা সূক্ষ্মকোণ একটা স্থূলকোণ, বা দুইটা সমকোণ হইতে পারে, এই কাহিনী। বুঝছো? এখন কোনটা স্থূলকোণ কোনটা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক সেটা আমাকে দেখতে হবে। তো সেটা বের করার জন্য একটু মনোযোগ দিবা। তোমাকে প্রথম যেই জিনিসটা বাইর করতে হবে a1 a2 প্লাস b1 b2 এটার ভ্যালু, a1 a2 প্লাস b1 b2 এটার ভ্যালু বের করা লাগবে। তোমাকে প্রথম যেই জিনিসটা বের করা লাগবে সেটা হচ্ছে a1 a2 প্লাস b1 b2। এটা যদি 0 হয় তাহলে রেখা দুইটা পরস্পর লম্ব, এটা যদি 0 হয় তাহলে সরল রেখা দুইটা পরস্পর কি লম্ব। আচ্ছা, যদি 0 না হয় তাহলে এটার চিহ্ন যা, সেই চিহ্ন নিলে স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাবো, উল্টাটা নিলে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। সবাই বুঝছো? ব্যাপারটা খুব সহজ। এই দুইটা রেখার অন্তর্গত কোণদ্বয়ের সমদ্বিখণ্ডকের সমীকরণ। এখন দুইটা কোণ, একটা স্থূলকোণ একটা সূক্ষ্মকোণ হইতে পারে, বা দুইটা পরস্পর লম্ব হইতে পারে। এটার ভ্যালু যদি 0 হয় তাহলে তো দুইটা পরস্পর লম্ব, তখন দুইটাই কি সমকোণের সমদ্বিখণ্ডক। আদারওয়াইজ এটার চিহ্ন যা, সেটা নিলে স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাবো। দেখো এটা পজিটিভ হলে, পজিটিভ নিলে কি অবটিউজ মানে স্থূলকোণ, এটা নেগেটিভ হলে নেগেটিভ নিলে পাবা স্থূলকোণের সমদ্বিখণ্ডক। আমি কি বুঝাইতে পারছি পুরো ব্যাপারটা? আমি কি বুঝাইতে পারছি? আমাকে বলো আমি কি বুঝাইতে পারছি পুরো ব্যাপারটা? ভাই একটা ত্রিভুজ সূক্ষ্মকোণী না স্থূলকোণী এটা পড়াবেন? এগুলো ক্লাস 9 10 পড়ে আসছো। একটা ত্রিভুজ সূক্ষ্মকোণী না স্থূলকোণী এটা তোমরা ক্লাস 9 10 পড়ে আসছো। কেমনে পড়ে আসছো? আগেরটা ক্লিয়ার হইছে? আগেরটা কি ক্লিয়ার হইছে? ধরো তিনটা ত্রিভুজ, তিনটা ত্রিভুজেরই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এ বি সি। হ্যাঁ, ছোট দুইটার বর্গের যোগফল, কথার কথা, হ্যাঁ ছোট দুইটার বর্গের যোগফল যদি তৃতীয়টা থেকে বড় হয়, তৃতীয়টার বর্গ থেকে বড় হয়, মনে রাখবা ছোট দুইটার বর্গের যোগফল যদি তৃতীয়টার বর্গ থেকে বড় হয় তাহলে সেটা সূক্ষ্মকোণী। ছোট দুইটার বর্গের যোগফল, ছোট দুইটার বর্গের যোগফল বাহুর বর্গের যোগফল যদি সমান হয় তাহলে কি সমকোণী। ছোট দুইটার বর্গের, এগুলো ক্লাস 9 10 পড়ে আসছো, বর্গের যোগফল যদি তৃতীয়টা থেকে ছোট হয় তাহলে সেটা স্থূলকোণী। আর এগুলো দিয়ে কোনগুলোও কিন্তু বাইর করা যায়, ওই যে ত্রিভুজ সূত্র, কোসাইন সূত্র, কোসাইন সূত্র, কঠিন কোসাইন সূত্র। সবাই বুঝছো? সবাই বুঝছো? আচ্ছা, এবার দুইটা সরল রেখার ইকুয়েশন দেওয়া আছে, মনে রাখো। দেখো দেখো দেখো, দুইটা সরল রেখার ইকুয়েশন একটু সুন্দর করে লিখলাম আর কি, ফর্মালিটি করে লিখলাম। f of xy সমান 0 আর g of xy সমান 0। হ্যাঁ,
দুইটা সরল রেখার ইকুয়েশন, একটা হচ্ছে f of x, y equals to 0, আরেকটা হচ্ছে g of x, y equals to 0। এখন তোমাকে আমি বললাম আলফা কমা বিটা বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক। আলফা কমা বিটা, চিন্তা করো তো আলফা কমা বিটা বিন্দুটা কই থাকতে পারে? আলফা কমা বিটা বিন্দুটা এইখানে থাকতে পারে, এইখানে থাকতে পারে, কিংবা রেখার উপরেও থাকতে পারে। এখন তোমাকে বলছে আলফা কমা বিটা বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক। প্রথম কাহিনী চিন্তা করো, যদি এইটা কোনো একটা রেখার উপরে থাকে, যদি বুঝো এইটা কোনো একটা রেখার উপরে থাকে, তাহলে ওই রেখার সমীকরণে বসালে সিদ্ধ হয়ে যাবে না? বলো বলো, যদি কোনো একটা রেখার উপরে থাকে তাহলে এটাই বা এটাই বসালেই সিদ্ধ। তাহলে এই দুইটার গুণফল যদি 0 হয় তাহলে আসলে বিন্দুটা কোন একটা রেখার উপরে পড়ে গেছে। কই পড়ে গেছে? উপরে পড়ে গেছে। তাহলে সমীকরণ আর আসবে না, কারণ সে তো কোনো কোণে নাই। আর যদি 0 না হয় তাহলে g of alpha beta into f of alpha beta, এটার চিহ্ন যা, তুমি এখান থেকে সেই চিহ্নটা নিবা। এটার চিহ্ন যেটা আসবে, এটার চিহ্ন যেটা আসবে সেই চিহ্নটা নিলেই কি তোমার কাঙ্ক্ষিত কাজ হয়ে যাবে, তোমার কাঙ্ক্ষিত কাজ হয়ে যাবে। বুঝছো? আমাকে বলো, আমাকে বলো, সবাই কি বুঝছো? এটার চিহ্ন পজিটিভ আসলে তুমি পজিটিভটা নিবা, তাহলে আলফা কমা বিটা বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক। এটার চিহ্ন নেগেটিভ হলে তুমি নেগেটিভ নিবা, তাহলে আলফা কমা বিটা বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাইতে পারে, আরেকটা ফাইনাল জিনিস। দুইটা ইকুয়েশন দেওয়া আছে, হ্যাঁ দুইটা ইকুয়েশন দেওয়া আছে সরল রেখার। এই বিন্দুটা কোথায় আছে? উপরে আছে না সূক্ষ্ম কোণে আছে না স্থূল কোণে আছে? কাহিনী বুঝছো? এটা ধরো f of x, y equals to 0, এটা ধরো g of x, y equals to 0। ঠিক আছে, আমাকে বলো, আমাকে বলো, আমাকে বলো। প্রথমত আমরা যদি দেখি f of alpha, beta into g of alpha, beta 0 হয়ে যাচ্ছে, তাহলে এটা আসলে কোন একটা রেখার উপরে আছে, যেটা 0 হবে সেই রেখার উপরে। দুইটাই যদি 0 হয়ে যায় তাহলে এখানে, তাহলে এখানে। আচ্ছা, যদি এটা 0 না হয় সেক্ষেত্রে আমরা চেক করব f of alpha, beta into g of alpha, beta into a1 a2 plus b1 b2। এই জিনিসটার চিহ্ন, এই পুরাটা গুণফলের চিহ্ন দেখো, এটা 0 হইলে কোন একটা রেখার উপরে। এখন আমি বলে নিছি এটা 0 না হলে তখন আমি এটা চেক করব, উপরেরটা 0 না হলে তখন আমি এটা চেক করব। এই তিনটা জিনিসের গুণফল যদি 0 হয়ে যায়, এই দুটা কিন্তু 0 না, তাহলে কে 0? এটা 0। এটা 0 মানে কি? কোন দুটা তো সমকোণ। তাহলে আমাদের এই বিন্দুটা কই আছে? একটা সমকোণের মধ্যে আছে। কই আছে? সমকোণে আছে। আচ্ছা, আর এটা যদি পজিটিভ আসে তাহলে স্থূল কোণে আছে। কই আছে? স্থূল কোণে। এটা যদি নেগেটিভ আসে তাহলে কই আসে? সূক্ষ্ম কোণে। বুঝছো? সো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, এই জিনিসগুলো একটু কি মাথায় রাখতে হবে। সবাই কি বুঝলাম? আমাকে বলো তো, সবাই সবাই বলো বলো, বুঝছো বুঝছো? ক্লিয়ার? ক্লিয়ার না? ঠিক আছে, এবার এগুলো খুব সহজ অঙ্ক। এই দুইটা রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। দেখো তো a1 a2 plus b1 b2 কত? 3 × 12 প্লাস 4 × -5, তাহলে কত হয়? 3 × 36 - 20। 36 - 20 কত? 16। তাহলে কি পজিটিভ নিলে স্থূল কোণেরটা পাইতা, পজিটিভ নিলে স্থূল কোণেরটা পাইতা, তুমি কি নেগেটিভটা নিবা? নেগেটিভটা নিবা।
3x plus 4y minus 11 by root over of 3 square plus 4 square equals to নেগেটিভটা নিতে হবে 12x minus 5y minus 2 by root over of 12 square plus 5 square ঠিক আছে তারপর সিম্পলিফাই করে যেমনে পারো করবা (3x plus 4y minus 11 নিচে কত 5 equals to minus 12x minus 5y minus 2 by 13 আর গুণন করে সিম্পলিফাই করে নিবা ক্লিয়ার সবাই বুঝলাম এগুলো কিন্তু আসে খুবই সহজ অঙ্ক কিন্তু পরীক্ষায় প্রচুর আসে এই দুইটা রেখার অন্তর্ভুক্ত কোন দুইটার সমদ্বিখণ্ডক দ্বয় দুইটা সমদ্বিখণ্ডক পারবা না আমাকে বলো দুইটা সমদ্বিখণ্ডক কি আসবে 2x minus y plus 1 by root over of 2 square plus x square equals to plus minus কি হবে 2y minus x minus 4 by root over of 2 square plus x square তাহলে এটা কাটা কি পড়ে থাকবে আমাকে বলো 2x minus y plus 1 equals to plus minus 2y minus x minus 4 ঠিক আছে আমাকে বলো বুঝছো দুইটা সরল রেখার সমীকরণ আসবে আমাকে বলো দুইটা সরল রেখার সমীকরণ আসবে এই দুইটা সরল রেখা y অক্ষকে p ও q বিন্দুতে ছেদ করে y অক্ষকেই তাহলে তুমি p আর q এর স্থানাঙ্ক বের করতে পারবা আমাকে বলো p আর q এর স্থানাঙ্ক বের করতে পারবা সেখান থেকে p q এর দূরত্ব বের করে ফেলা সম্ভব না বাকিটা হোমওয়ার্ক পারবা এইগুলা ক্লাস 9 10 এও করে এই পার্টটুকু কলেজের বাকিটুকু 9 10 আজকেও করাইছি এরপরেরটা এই দুইটা রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণসমূহের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করো প্রমাণ করো যে সমদ্বিখণ্ডক লম্ব এটা তো প্রমাণ করার কিছু নাই এটা তো আমরা জানি তাই না এদের মধ্যে কোনটা মূলবিন্দুধারী সমদ্বিখণ্ডক বলো তো মূলবিন্দুধারী সমদ্বিখণ্ডক কোনটা হবে আমাকে বলো মূলবিন্দুধারী সমদ্বিখণ্ডক কোনটা f of alpha comma beta into g of alpha comma beta আচ্ছা আমরা আগে সমদ্বিখণ্ডক দুইটা সমীকরণ বের করে ফেলাই দেখো সবাই মনোযোগ দাও 4x minus 4y plus 3 by root over of 4 square plus 4 square equals to plus minus x plus 7y by root over of 1 square plus 7 square আচ্ছা এখন আমাকে বলো দুইটার ইকুয়েশন বাইর করতে পারবা দেখাইতে পারবা দুইটা লম্ব আমি জানি পারবা এখন কোনটা মূলবিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক আমাকে বলো f of alpha beta কত 3 g of alpha beta কত 0 এই সর্বনাশ তাহলে হইল মূলবিন্দু তো এই রেখার উপরে তাই না বলো মূলবিন্দু কি কোনো কোণে থাকবে না মূলবিন্দু এই রেখার উপরে চলে গেছে তাহলে মূলবিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক কোনোটাই না ঠিক আছে এই কথা বুঝছো আমাদের কথা কি ছিল আলফা কমা বিটা বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক কি হবে আলফা এটা যদি 0 হয় তাহলে তো ওই মূল বিন্দুটা কোন একটা রেখার উপরে হয়ে গেছে আদারওয়াইজ এটার চিহ্ন যা সেটা নিলে ঠিক আছে সবাই বুঝছো এখানে ধরো যদি +7 না হয় +3 থাকতো তাহলে এই দুইটার গুণফল পজিটিভ আসতো তাহলে পজিটিভটা নিলে কি মূলবিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক পাইতাম সবাই কি ক্লিয়ার ভাইয়ার কতক্ষণ ক্লাস হবে কিছুক্ষণ ঠিক আছে আমরা পরেরটাই যাই এগুলা সহজ কিন্তু একটু লেন্দি লাগতে পারে দ্যাটস ইট ঠান্ডা মাথায় করে দিয়ে আসবা তাইলেই হবে
তাইলেই হবে, বুঝছো? এই দেখো, এটা বুয়েট 14-15-তে আসছে, সহজ অঙ্ক, ছোট ছোট কনসেপ্ট জাস্ট জোড়া লাগাই দিছে। হ্যাঁ, আমি তোমাদেরকে অনেকগুলা কনসেপ্ট পড়াইছি সরল রেখা, এখন এগুলা চাইলে কিন্তু জোড়া লাগানো যায়, শুধু এখানে না, বৃত্ততেও জোড়া লাগানো যায়। দেখো কি বলছে, এই একটা সরল রেখা, এই একটা সরল রেখা, দুইটা সরল রেখার মধ্যবর্তী কোণগুলার সমদ্বিখণ্ডক সমূহ এক্স অক্ষকে পি আর বিন্দু, ওয়াই অক্ষকে কিউ আর এস বিন্দুতে ছেদ করে। পারবা না পি কিউ আর এস এর বিন্দু স্থানাঙ্ক বের করতে? একটা সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা সমদ্বিখণ্ডক সমূহের ছেদবিন্দু দিয়ে যায় এবং পি এস রেখার সমান্তরাল। বাচ্চাদের কাজ, বাচ্চাদের কাজ। দেখো আমি বলি, তোমার প্রথম কাজ হচ্ছে সমদ্বিখণ্ডক দুইটা বাইর করা। 2x - 3y + 4 by √2² + 3² equals to ±2y - 3x -1 by √2² + 3²। ঠিক আছে, বলো তো সমীকরণ দুইটা বের করে ফেলবা, তারপর তাদেরকে ছেদক আকৃতিতে নিবা, ছেদক আকৃতিতে নিবা, তোমার কি পি কিউ আর এস এর সমীকরণ বের হলো, পি কিউ আর এস স্থানাঙ্ক বের হলো। ঠিক আছে, এখন সমদ্বিখণ্ডক দুইটার ছেদবিন্দু আর রেখা দুইটার ছেদবিন্দু সেম না? বলো, তোমাকে রেখা দুইটা দিয়ে আমি যদি বলি এদের সমদ্বিখণ্ডক সমূহের ছেদবিন্দু বের করো, তোমার কি সমদ্বিখণ্ডকের ইকুয়েশন বের করার দরকার আছে না? এই দুইটার ছেদবিন্দুই কি? সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু, তাই না? সবাই একটা বিন্দুতেই ছেদ করে, তো এই বিন্দু দিয়ে যায় এবং এই রেখার সমান্তরাল, এক বিন্দুগামী রেখার সমীকরণ। আমি জানি তোমরা সবাই এটা পারবা, তাহলে আর করে দিচ্ছি না, আর করে দিচ্ছি না। ঠিক আছে, এই রেখাটা, এটা আর এবি রেখার অন্তর্ভুক্ত কোণগুলার একটা সমদ্বিখণ্ডক, এবি রেখার সমীকরণ বের করে, এটা আমরা একটু পরে শিখবো, এটার একটা কনসেপ্টই আছে, আমরা একটু পরেই শিখবো, বুঝছো? একটু পরে, একটু পরে। হ্যাঁ, আমাদের টপিক কিন্তু শেষ। তারপরেরটা দেখো, দেখো দেখো, সবাই এই কোয়েশ্চেনটা পড়ো, সবাই এই কোয়েশ্চেনটা পড়ো। কি বলছে? তিনটা রেখার সমীকরণ দেওয়া আছে, একটা ত্রিভুজের তিনটা বাহুর সমীকরণ দেওয়া আছে, ত্রিভুজটার অন্তকেন্দ্র চাইছে। তুমি চাইলে দুইটা দুইটা সমাধান করে শীর্ষগুলা নিয়ে আসতে পারো না? শীর্ষ জানা থাকলে পরে অন্তকেন্দ্র বাইর করা সহজ। ঠিক আছে, শীর্ষ জানা থাকলে পরে অন্তকেন্দ্র বাইর করা কি সহজ, বুঝছো? কিংবা চাইলে তুমি আরেকটা কাজ করতে পারো, এই যে দুইটা দুইটা করে রেখা আছে না, এদের সবার সূক্ষ্মকোণের, সবার না, যে কোনো দুইটার সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক যেই বিন্দুতে গিয়ে ছেদ করবে সেটাই অন্তকেন্দ্র না? বলো বলো, এই দুইটা নিলা, তাদের সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক বাইর করলা, এই দুইটা নিলা, তাদের সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক বাইর করলা, যেই বিন্দুতে ছেদ করবে সেটাই কি অন্তকেন্দ্র। ক্লিয়ার? যদি বহিকেন্দ্র বের করতে বলতাম, বলো তো, যদি বহিকেন্দ্র বের করতে বলতাম তাহলে কি হইতো? তোমাকে একটা ত্রিভুজের তিনটা রেখার সমীকরণ দেওয়া আছে, তাহলে তুমি কি করতা? যে কোনো দুইটা রেখা নিতা, তাদের বহিস্থ কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, বহিস্থ না, স্থূল কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, তারা যেই বিন্দুতে ছেদ করে সেটাই কি বহিকেন্দ্র। এই বুঝছো? সবাই আমাকে বলো, যদি বলতো এটা কি ধরনের ত্রিভুজ, তাহলে তুমি শীর্ষবিন্দুগুলা নিয়ে এটা করতা, বুঝছো? শীর্ষবিন্দুগুলা ফার্স্টে বাইর করতা, বাহুগুলা বের করতা, তারপর দেখতা কোন ধরনের ত্রিভুজ। জাস্ট ক্যালকুলেটর দিয়ে তিনটা শীর্ষবিন্দু, জাস্ট তিনটা প্রেস করলেই হয়ে যায়, তারপর বাহুগুলার দৈর্ঘ্য, তারপর বাহুগুলার দৈর্ঘ্য। ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা যেই জিনিসটা পড়বো প্রতিবিম্ব, খুবই সহজ একটা টপিক, খুবই সহজ একটা টপিক, প্রতিবিম্ব। তো আমরা সমতল দর্পণে প্রতিবিম্ব দেখব, সমতল দর্পণে প্রতিবিম্ব। তো সমতল দর্পণের প্রতিবিম্বের কিছু বৈশিষ্ট্য আছে, কিছু বৈশিষ্ট্য আছে। তো এটা চিন্তা করো, দর্পণ, এটা চিন্তা করো দর্পণ। এখন একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, ধরো কিরকম দেখাবো, দাঁড়াও,
এই ধর একটা বস্তু, ঠিক আছে? এখন এটার প্রতিবিম্ব কই হবে জানো? এটার প্রতিবিম্ব কোথায় হবে আমাকে বলো? এই যে মিরর, তুমি যদি মিরর করে দাও এটার প্রতিবিম্বটা পাবা। এটার প্রতিবিম্বটা কই জানো? কই, এটার প্রতিবিম্বটা এই যে এখানে কোথাও পাবা, তাই না? তাই তো? আচ্ছা, এই প্রতিবিম্বের কিছু বৈশিষ্ট্য আছে। প্রথমত, বস্তুর আকৃতি যা প্রতিবিম্বের আকৃতি ঠিক তাই। বস্তুর আকৃতি যা প্রতিবিম্বের আকৃতি ঠিক তাই, ঠিক আছে? এটা বস্তু, এটা প্রতিবিম্বের অনুরূপ বিন্দু। এটা বস্তু, এটা প্রতিবিম্বের অনুরূপ বিন্দু। হ্যাঁ, আচ্ছা, বস্তু থেকে দর্পণের লম্ব দূরত্ব আর অনুরূপ বিন্দু থেকে দর্পণের লম্ব দূরত্ব এই দুইটা সমান সব সময়। বস্তু থেকে, এই বস্তুর উপরস্থ যে কোনো বিন্দু, এই বস্তুর উপরস্থ যে কোনো বিন্দু থেকে দর্পণের লম্ব দূরত্ব আর প্রতিবিম্বের উপরস্থ যে কোনো বিন্দু থেকে এটার লম্ব দূরত্ব কি? সমান। এটার লম্ব দূরত্ব কি? সমান, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয়ত কাহিনী হচ্ছে যে কোনো বস্তু আর বিম্ব, হ্যাঁ, বস্তুর উপরস্থ যে কোনো বিন্দু আর প্রতিবিম্বের উপরস্থ তার অনুরূপ বিন্দু দুটা যোগ করলে সেটা দর্পণের উপর লম্ব হয়। সেটা দর্পণের উপর কি হয়? লম্ব হয়। কাহিনী বুঝছো? প্রপার্টি গুলা বুঝছো? আমাকে সবাই বলো, সবাই বলো। মেইন প্রপার্টি এইটা, এই যে এটা একটা বিন্দু, এটা তার অনুরূপ বিন্দু, এই দুইটা যোগ করলে সেটা দর্পণের উপর লম্ব হয়। এবং এই বিন্দু থেকে দর্পণের লম্ব দূরত্ব আর এটা থেকে এটার লম্ব দূরত্ব সমান, দুইটার আকৃতি সেম হয়, দুইটার আকৃতি সেম হয়, ঠিক আছে? আমাকে বলো সবাই। আচ্ছা, এবার চলো আমরা বেশ কিছু জিনিসের বিম্ব দেখব। বিম্ব কার সাপেক্ষে হয়? বিম্ব কার সাপেক্ষে হয় মনে রাখবা, বিন্দুর সাপেক্ষে শুধুমাত্র বিন্দুর বিম্ব হইতে পারে। হ্যাঁ, এই বিন্দুর সাপেক্ষে আরেকটা বিন্দুর বিম্ব হইতে পারে। বিন্দুর সাপেক্ষে, বিন্দুর সাপেক্ষে বিন্দুর বিম্ব হইতে পারে। আর বাকি সব কিছুর জন্য সাপেক্ষ যে জিনিসটা, মানে যার রেসপেক্টে বিম্ব বা দর্পণ, সেটা হচ্ছে একটা সরল রেখা। একটা সরল রেখার সাপেক্ষে তুমি যে কোনো কিছুর বিম্ব নিতে পারবা। একটা সরল রেখার সাপেক্ষে তুমি যে কোনো কিছুর বিম্ব নিতে পারবা। তো আসি, আমরা প্রথমে দেখব প্রথম কেস, একটা বিন্দুর সাপেক্ষে বিন্দুর বিম্ব। তারপর দেখব সরল রেখার সাপেক্ষে বিন্দু, বুঝছো? সরল রেখার সাপেক্ষে একটা বিন্দুর প্রতিবিম্ব। তারপর দেখব সরল রেখার সাপেক্ষে একটা সরল রেখার প্রতিবিম্ব। হ্যাঁ, সরল রেখার সাপেক্ষে সরল রেখারও প্রতিবিম্ব হয়। তারপর দেখব সরল রেখার সাপেক্ষে বৃত্তের প্রতিবিম্ব, কিংবা পরাবৃত্তের প্রতিবিম্ব, কিংবা উপবৃত্তের প্রতিবিম্ব, ঠিক আছে? তো আমরা এই জিনিসগুলো আজকে শিখব, এই জিনিসগুলো আজকে শিখব। ক্লিয়ার? হ্যাঁ, তো প্রথমত আমরা স্পেশাল কিছু সরল রেখা, ওদের রেসপেক্টে প্রতিবিম্বগুলা কেমন হবে সেটা দেখব। আমরা প্রথমত স্পেশাল কিছু সরল রেখা, স্পেশাল কিছু সরল রেখার মধ্যে কে কে আছে? প্রথমত আছে এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসের রেসপেক্টে প্রতিবিম্ব কি হবে? দ্বিতীয়ত ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে প্রতিবিম্ব কি হবে? তৃতীয়ত একটা স্পেশাল লাইন y = x লাইন, এটার রেসপেক্টে প্রতিবিম্ব কি হবে? বুঝছো? x অ্যাক্সিসের রেসপেক্টে প্রতিবিম্ব কি হবে, y অ্যাক্সিসের রেসপেক্টে প্রতিবিম্ব কি হবে, আর y = x এই রেখার সাপেক্ষে প্রতিবিম্ব কি হবে। ওকে, তো আমরা একটু দেখি। তো আমরা একটু দেখি প্রথমত x অক্ষ। চিন্তা করো তো, একটা বিন্দু ধরো 4,3, x অক্ষের সাপেক্ষে এটার প্রতিবিম্ব কোথায় যাওয়া উচিত? কোথায় যাওয়া উচিত? তুমি প্রপার্টিগুলো অ্যাপ্লাই করো তো, প্রপার্টিগুলো অ্যাপ্লাই করো। কি হবে বলো তো? এটা থেকে এটার লম্ব দূরত্ব আর এখান থেকে তার প্রতিবিম্বের লম্ব দূরত্ব কি সমান হওয়া উচিত? এবং সেটা লম্ব হওয়া উচিত। তাহলে এখানে কি হওয়া উচিত আমাকে বলো তো? ভুজ তো 4ই থাকা উচিত।
কোটি কি নিচের দিকে হয়ে গেছে, -3 হওয়া উচিত, 4, -3, তাই তো? আচ্ছা, তাহলে একটা বিন্দুর প্রতিবিম্ব পাইলাম এইটা। আমাকে বলো তো, তুমি যে কোনো বিন্দুর প্রতিবিম্ব x, y এরকম যে কোনো কিছুর প্রতিবিম্ব কি হয়ে যাবে? x, -y না? এবার যে কোনো জ্যামিতিক আকৃতি বা যে কোনো জ্যামিতিক শেপ আসলে কি নিয়ে তৈরি? অনেকগুলা বিন্দু নিয়ে তৈরি না? যে কোনো জ্যামিতিক আকৃতি বা যে কোনো জ্যামিতিক শেপ আসলে কি নিয়ে তৈরি? অনেকগুলা, বলো, অনেকগুলা বিন্দু নিয়ে তৈরি, তাই তো? তাহলে সবগুলা বিন্দুর ক্ষেত্রে সেম কাহিনী হবে না? তাহলে যে কোনো ইকুয়েশনে তুমি যদি y এর জায়গায় -y বসায় দাও, তাহলে আসলে x অক্ষের রেসপেক্টে তার প্রতিবিম্বটা পাবা। তাহলে আসলে কি পাবা বলো? x অক্ষের রেসপেক্টে তার প্রতিবিম্বটা পাবা। আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? আমাকে সবাই বলো। যে কোনো সমীকরণে y এর জায়গায় -y বসালে কি x অক্ষের রেসপেক্টে তার প্রতিবিম্ব। এখানেই সুন্দর করে দেখা আছে। x অক্ষের সাপেক্ষে কোনো বিন্দুর বা যে কোনো কিছুর প্রতিবিম্ব বের করতে হলে y এর জায়গায় -y। বিন্দুটা আমরা দেখলাম, যে কোনো আকৃতি বা সমীকরণ কি কোটি কোটি বিন্দু নিয়েই তো তৈরি। তো বিন্দুর, সব বিন্দুর ক্ষেত্রে যেই কাহিনী, ওটার ক্ষেত্রে তো সেই কাহিনী হবে। 1, 2 বিন্দুর প্রতিবিম্ব কি হবে আমাকে বলো? 1, -2। এটা সবচেয়ে সহজ, আগে করলাম। এই সরল রেখার সমীকরণ কি হবে? 7x -3y + 1 = 0। y এর জায়গায় -y, x² প্লাস -y তার হোল স্কয়ার মাইনাস 8x -9y + 7 = 0। এটা কি হবে? x² = -4y, x² = -4y + 2। বুঝলাম সবাই? সবাই আমাকে বলো। ঠিক আছে? আচ্ছা, এখন একটা মজার কথা আছে। তুমি যদি y এর জায়গায় -y রিপ্লেস করে দেখো, সমীকরণটার কোনো পরিবর্তন হয় নাই, তার মানে কি জানো? ওই জিনিসটা x অক্ষের সাপেক্ষে প্রতিসম। ফর এক্সাম্পল, y² = 4x, এটা তো একটা পরাবৃত্ত। তুমি যদি y এর জায়গায় -y ও বসাও, তাহলে দেখবা কোনো পরিবর্তন হয় নাই। তার মানে কি এটা, এই সমীকরণটা, এই গ্রাফটা x অক্ষের রেসপেক্টে প্রতিসম। তুমি মনে মনে চিন্তা করে দেখো, এটা কিন্তু আসলেও প্রতিসম x অক্ষের রেসপেক্টে, তাই না? এটা দেখতে কি এরকম না? বলো বলো, বুঝছো? এবার চলো y অক্ষের রেসপেক্টে কি হবে আমার কি বোঝানো লাগবে আবার? y অক্ষের রেসপেক্টে তুমি যদি প্রতিবিম্ব নিতে চাও, তুমি যদি y অক্ষের রেসপেক্টে প্রতিবিম্ব নিতে চাও, তাহলে আমাকে বলো তো কি হবে? x এর জায়গায় কি বসে যাবে? -x। এটা আশা করি আর তোমাকে বলা লাগবে না। ফর এক্সাম্পল, এটা ধরো x, y, এটা ধরো x, y, ঠিক আছে? তাহলে এতটুকু যদি x হয়, এটা কি হবে আমাকে বলো তো? -x, y। ক্লিয়ার, তাই না? তাহলে প্রত্যেকটা জায়গায় x এর জায়গায় -x বসিয়ে দিলে কি সেটা y অক্ষের রেসপেক্টে হয়ে যাবে। তাহলে বলো, পারবা? পারবা পারবা? y অক্ষের সাপেক্ষে কি হবে আমাকে বলো তো? এটার অ্যান্সার -7x + 3y + 1 = 0। এটা কি হবে আমাকে বলো? -1, 2। এটা কি হবে বলো? x এর জায়গায় -x, x² x এর জায়গায় -x যদি বসে আসলে পরিবর্তন হবে না, +y² + 8x + 9y + 1 = 0। হ্যাঁ, x এর জায়গায় -x, -x তার হোল স্কয়ার = 4y + 2 = 4y + 2। বুঝলাম? সবাই সবাই বুঝলাম? হ্যাঁ, এইটা সিমেট্রিক, বুঝছো? কখনো যদি তুমি x এর জায়গায় -x বসে কোনো পরিবর্তন না পাও,
তাহলে সেটা y অক্ষের রেসপেক্টে প্রতিসম। ফর এক্সাম্পল x² = 4y, তুমি যদি x এর জায়গায় -x বসাও, এগুলো গ্রাফে আঁকায় দেখতে পারো, কোনো পরিবর্তন হয় নাই, তার মানে এটা কি জানো, y অক্ষের রেসপেক্টে প্রতিসম। এটা দেখতে এরকম, y অক্ষের রেসপেক্টে প্রতিসম, ইউ আকৃতির, ইউ আকৃতির। আচ্ছা, এবার আমরা একটা স্পেশাল রেখা দেখব, এবার আমরা একটা স্পেশাল রেখা দেখব, সেটা হচ্ছে y = x রেখা। সেটা কি? y = x রেখা। হ্যাঁ, y = x রেখা। বুঝছো? ধরো একটা বিন্দু আছে এখানে x, y, বা ধরো 5, 0, তাহলে এটার রেসপেক্টে এটার প্রতিবিম্ব কি হবে বলো তো? 0,5 হয়ে যাবে না? একদম কমন সেন্স কিন্তু। তাই তো, কারণ এটার ঢাল 1, এটার ঢাল -1 হওয়া লাগবে। বুঝছো? x, y, এটার ঢাল 1, ওটার ঢাল -1 হওয়া লাগবে, এবং দূরত্ব কি সমান হওয়া লাগবে। তাহলে এটা অবশ্যই y, x হবে। ঢাল বাইর করো, -1 হবে। ঢাল বাইর করো, -1 হবে। বুঝলাম? সবাই বলো। ঠিক আছে, তাহলে কাহিনী কি করতে হবে? x এর জায়গায় y, y এর জায়গায় x বসায় দিলেই কাজ শেষ। x এর জায়গায় y, y এর জায়গায় x বসায় দিলেই কি কাজ শেষ। ঠিক আছে, আমরা একটু দেখি। দেখো, y = x রেখার সাপেক্ষে যে কোনো কিছুর প্রতিবিম্ব তুমি যদি বাইর করো, x এর জায়গায় y, y এর জায়গায় x, বলো তো কত হবে? 3x + 7y + 1 = 0। তুমি আগে লিখতে পারো 7y + 3x + 1 = 0। এটা কি হবে? 2, 1। এটা কি হবে? y² + x² y² + x² -8y + 9x + 7 = 0। এটা কি হবে আমাকে বলো তো? y² = 4ax, y² = 4ax। ক্লিয়ার সবাই? পরেরটাই যাই। বিন্দুর সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব, এটা সবচাইতে সহজ। হ্যাঁ, ধরো এ বিন্দুর সাপেক্ষে এ কত? 2, 3। এ বিন্দুর সাপেক্ষে বি বিন্দু, বি বিন্দু হচ্ছে 5, 6। এ বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর প্রতিবিম্ব। বুঝছো? তাহলে এখানে হবে, এটা মধ্যবিন্দু। এটা আসলে আরো সহজে করা যায়। যে দেখো, 6 থেকে কত কমছে? 3 কমছে না? 5 থেকে কত কমছে? 3 কমছে। তাই তো, তাই তো, তাই তো। তাহলে এখান থেকেও 3 কমাও, এখান থেকেও 3 কমাও। এটা ধরো সি বিন্দু, 3 কমালে -1, 0, -1, 0। মধ্যবিন্দু কনসেপ্ট। হ্যাঁ, মধ্যবিন্দু কনসেপ্ট। তারপরেরটা আমরা যাই। এবার হচ্ছে বিন্দুর সাপেক্ষে রেখার প্রতিবিম্ব। বিন্দুর সাপেক্ষে রেখার প্রতি, এটা তো সহজ, y = x রেখা। তাহলে কি হবে বলো তো? জাস্ট ভুজার কোটি চেঞ্জ করে দিবা, 6, 5। এগুলো এমসিকিউতে আসছে। ভুজার কোটি চেঞ্জ করে দিবা। আচ্ছা, এই রেখার সাপেক্ষে এই বিন্দুর প্রতিবিম্ব। হ্যাঁ, এই রেখার সাপেক্ষে এই বিন্দুর প্রতিবিম্ব। সবাই একটু দেখো, এটা হচ্ছে এই রেখাটা। 3x + 4y + 1 = 0। 3x + 4y + 1 = 0। এটার সাপেক্ষে এই বিন্দুটার প্রতিবিম্ব 1, 2। 1, 2 কি এই রেখার উপরে? না। তাহলে আমাকে বলো তো, তুমি যদি এখান থেকে এটা লম্ব দূরত্বটা নাও, নিলা, তারপর এখান থেকে এটা লম্ব দূরত্বটা নিলা, এটাই তো লাগবে। এটা ধরো পি বিন্দু, তোমার কি পি প্রাইম বিন্দুটা লাগবে, তাই না? সবাই বলো বলো বলো, বুঝছো?
সবাই কেমনে করবা? তুমি যদি কোনোভাবে এই বিন্দুটার স্থানাঙ্ক বাইর করতে পারো তাইলেই কাজ শেষ না? সেটা তো মধ্যবিন্দু। তুমি যদি কোনোভাবে এই বিন্দুটার স্থানাঙ্ক বের করতে পারো তাইলেই কাজ শেষ। এটা আমরা শিখছি, এটা কি লম্বের পাদবিন্দু না? তুমি এটার ইকুয়েশন বাইর করো আগে, তারপর ছেদবিন্দু বাইর করলেই হয়। এটার ইকুয়েশন কত আমাকে বলো? 4x - 3y, 4x - 3y equals to 4 into 1 minus 3 into 2। এই দুটার ছেদবিন্দু বাইর করো, তারপর মধ্যবিন্দু দিয়ে করে ফেলবা। পারবা? আমাকে বলো তোমরা কি পারবা? লম্বরেখা বাইর করবো, পাদবিন্দু বাইর করবো, কাজ শেষ। ঠিক আছে, এর পরেরটা, এই রেখার সাপেক্ষে বৃত্তের প্রতিবিম্ব। বৃত্তের প্রতিবিম্ব রেখা কিন্তু সেম। বৃত্তের প্রতিবিম্ব কেমনে বাইর করবা? দেখি কার কত বুদ্ধি। বলো তো বৃত্তের প্রতিবিম্বটা কেমনে বাইর করবা? একটা বৃত্তের কি কি থাকে? কেন্দ্র ব্যাসার্ধ হইলেই হয় না? একটা বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ হইলেই হয় না? তুমি যখন প্রতিবিম্ব নিবা ব্যাসার্ধ কি চেঞ্জ হবে? তুমি যখন প্রতিবিম্ব নিবা ব্যাসার্ধ কি চেঞ্জ হবে? না, জাস্ট কেন্দ্রের প্রতিবিম্বটা নাও তাইলেই তো হয়। এন্ড কেন্দ্র কি একটা বিন্দু না? সেটা কত? 1, -3/2। ব্যাসার্ধ কত? আমাকে বলো। √r of g² + f² - c। তাহলে কত? 3/2। তাই তো, কেন্দ্রের প্রতিবিম্বটা বাইর করবা, সেটা এখানে কোথাও হবে। ব্যাসার্ধ তো এটাই, তাহলে এটার কেন্দ্র ব্যাসার্ধ পাই গেলা। এই সবাই বুঝছো? বলো বলো, সবাই কি বুঝছো? করে দেওয়া লাগবে? আশা করি না, আশা করি করে দেওয়া লাগবে না। ঠিক আছে, পরিবৃত্তেরটা যদি বলি, পরাবৃত্তরটা যদি বলি, শীর্ষবিন্দু বাইর করবা, শীর্ষবিন্দুর প্রতিবিম্ব বের করবা, তারপর ধরো উপকেন্দ্রের এটা বাইর করবা, তাহলেই হয়ে যায় না? বলো বলো। আচ্ছা, এবার আসো রেখার সাপেক্ষে রেখার প্রতিবিম্ব। রেখার সাপেক্ষে রেখার প্রতিবিম্ব, এইটা বেশ মজার। রেখার সাপেক্ষে রেখার প্রতিবিম্ব, এটাই আমাদের লাস্ট টপিক। এটাই আমাদের লাস্ট টপিক। প্রথমত কয়েকটা কাহিনী হইতে পারে। রেখার সাপেক্ষে রেখার প্রতিবিম্ব, এখন তুমি যেটার সাপেক্ষে যেটা বাইর করতেছো, এই দুইটা যদি পরস্পর লম্ব হয়ে যায় তাইলে বলো তো কি কাহিনী হবে? বস্তু আর বিম্ব সেম না? বলো। প্রথম স্টেপ হচ্ছে এটা, প্রথম কাহিনী হইতে পারে এটা, সবচেয়ে সহজ কাহিনী। তুমি যার রেসপেক্টে প্রতিবিম্ব বাইর করবা, সেটা যার প্রতিবিম্ব বাইর করবা, সেই দুইটা যদি লম্ব হয়ে যায় তাহলে তো খুব মজার কাহিনী। বস্তু বিম্ব সেম। দেখো ফর এক্সাম্পল এটা 4x + 5y + 1, এটার সাপেক্ষে এটার প্রতিবিম্ব, দুটা লম্ব না? তাই তো, তাহলে প্রতিবিম্বের ইকুয়েশনও কি? 5x - 4y + 8 = 0। ক্লিয়ার? ওই রেখাটাই নিজের প্রতিবিম্ব। আচ্ছা, এবার রেখা দুটো যদি সমান্তরাল হয় তখন কি কাহিনী হবে? যদি সমান্তরাল হয়, এই রেখার সাপেক্ষে, খেয়াল করো খেয়াল করো, এটা হচ্ছে দর্পণ, এটা হচ্ছে দর্পণ। 3x + 4y + 7, 3x + 4y + 7 = 0। এটার সাপেক্ষে এইটার প্রতিবিম্ব 3x + 4y + 2 = 0। বলো এটার সাপেক্ষে এটার প্রতিবিম্ব কি হবে? +5। 5 বাড়ছে না? বলো বলো, 2 থেকে 7, 5 বাড়ছে, তাহলে কি আরো 5 বাড়া উচিত? তাহলে কি হবে? 3x + 4y + 12 = 0। শেষ শেষ। বুঝছ? সবাই কি বুঝছ? আমাকে বলো। ঠিক আছে,
ওকে, এবার চলো উড়াধুরা রেখার সাপেক্ষে উড়াধুরা রেখার প্রতিবিম্ব, এটার সাপেক্ষে এটার প্রতিবিম্ব। এটার দুইটা লম্ব না সমান্তরাল না, তাহলে একটা বিন্দুতে গিয়ে ছেদ তো করবে, তাই না? এরা দুইটা লম্ব না সমান্তরাল না, তাহলে একটা বিন্দুতে গিয়ে তো ছেদ তো করবে, তাই না? কোন একটা বিন্দুতে গিয়ে ছেদ তো করবে। তাহলে এটা ধরো এটার সাপেক্ষে এটার প্রতিবিম্ব, তাহলে এটা ধরো x প্লাস 2y মাইনাস 5 ইকুয়ালস টু 0, আর এটা ধরো 2x প্লাস 3y মাইনাস 8 ইকুয়ালস টু 0। ক্লিয়ার? বুঝছো? এটার সাপেক্ষে এটার প্রতিবিম্ব, তাহলে বলো তো এটার প্রতিবিম্বটা কেমন হবে? এটার প্রতিবিম্বটা কেমন হবে? এরকম হবে না? আমাকে বলো, এরকম হবে না? এই প্রতিবিম্বটা কেমনে বাইর করবা? কার মাথায় কি চিন্তা ভাবনা আসে বলো তো? একটা রেখার সমীকরণের জন্য কি দরকার? tan থিটার সূত্র। আচ্ছা, আর কোনোভাবে আসে মাথায়? প্রতিবিম্ব যেহেতু, সুন্দর কথা বলছো, এই থিটা সেম। একটা রেখার সমীকরণের জন্য দুইটা বিন্দু হইলেও চলে, বিন্দু ঢাল হইলেও চলে, তাই না? একটা বিন্দু কিন্তু আমি পেয়ে গেছি, তাই তো? আমাকে বলো, বস্তু আর দর্পণ তাদের যেই ছেদবিন্দু, এই বিন্দু কিন্তু পেয়ে গেছি, তাই না? বস্তু আর দর্পণ এই দুইটার যেই ছেদবিন্দু সেটা কত? 1 to 5। 1 2 5, তারপর 2 3 8, 1 2। তাহলে ছেদবিন্দু কিন্তু আমি পেয়ে গেছি, সেটা কত? 1 2। ঢাল হইলেও হয়, আরেকটা বিন্দু হইলেও হয়। আচ্ছা, তুমি কি একটা কাজ করতে পারো? এইটার উপরে র্যান্ডম আরেকটা বিন্দু নিতে পারো না? পারোই তো, পারো না? y এর ভ্যালু 0 ধরো, তাহলে x এর ভ্যালু কত? 4 4,0, তাই না? এখন এই রেখার রেসপেক্টে 4,0 এর প্রতিবিম্ব বাইর করতে পারবা? দুই বিন্দু আমি রেখার সমীকরণ অ্যাপ্লাই করো, কাজ শেষ। বুঝছো? সবাই বলো, তোমরা কি বুঝছো? বুঝছো না? এই টেকনিকটা অ্যাপ্লাই করে দুনিয়ার যে কোনো শেপের সমীকরণ তুমি নিয়ে আসতে পারবা, জাস্ট এই টেকনিকটা অ্যাপ্লাই করে। একটা সমীকরণে কয়টা অজানা রাশি? কয়েকটা তো থাকবে, ততগুলা বিন্দু বাইর করো, বসাও সমীকরণে, সিদ্ধ করো, ততগুলা অজানা রাশি, ততগুলা সমীকরণ সমাধান করলেই কাজ শেষ। বুঝছো? বুঝছো? দেখো, একটা সরল রেখার সমীকরণের জন্য দুইটা বিন্দু হইলেই হয়। একটা বিন্দু কিন্তু আমি পেয়ে গেছি, দর্পণ বিম্বটাও কিন্তু এই বিন্দু দিয়ে যাবে। এখন বস্তুর উপস্থ আরেকটা বিন্দু আন্দাজে বাইর করলাম, এই যে এটার অনেক বিন্দু বাইর করতে পারো তুমি। 4,0 না বাইর করো, অন্য কিছু বাইর করো না, আমি y এর ভ্যালু 0 সহজে দেখে 4,0, এটার প্রতিবিম্বটা বাইর করো, সেটা অবশ্যই প্রতিবিম্বের উপরে থাকবে। তাহলে এইটা আর ছেদবিন্দু, এই দুইটা দিয়ে যে রেখাটা যায় তার সমীকরণ বের করে ফেলো। ঠিক আছে? বুঝছো? কিন্তু ওইটা কার রেসপেক্টে প্রতিবিম্ব বুঝি নাই, এটাকে দর্পণের রেসপেক্টে প্রতিবিম্ব করো। বুঝছো সবাই? এই যে এটাকে দর্পণের রেসপেক্টে প্রতিবিম্ব করো, তাহলে সেটা অবশ্যই বিম্বের উপরে থাকবে, মানে ওই রেখাটার উপরে থাকবে। আচ্ছা, তো এভাবে সাধারণত আমরা করি না, আমরা ঢাল দিয়ে করি। তো ঢাল দিয়েই করি। আমি কোনোভাবে এটার ঢাল বের করতে পারলেই হয় না, তাহলে এটার ঢাল ধরে নিলাম আমরা m। তাহলে এটা থিটা হলে এটাও থিটা, তাই তো? এটা থিটা 1 ধরো, এটা থিটা 2 ধরো, থিটা 1 থিটা 2 সমান। এই সরল রেখাটার ঢাল কত আমাকে বলো? -½ এই সরল রেখাটার ঢাল কত? -2/3। এটার ঢাল -½ ওটার ঢাল কত? -2/3। ঠিক আছে? এখন তুমি অ্যান্টি ক্লকওয়াইজ যাবা বা ক্লকওয়াইজ যাবা, তোমার যেভাবে সুবিধা, অ্যান্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ। হ্যাঁ,
tan theta 1 সমান tan theta 2 আমার m বের করতে পারলেই হয় tan theta 1 সমান tan theta 2 m এর ভ্যালু আমি বের করতে পারলেই কি হয়ে যাবে তাহলে বলো তো tan theta 1 কত হবে তুমি এই অ্যান্টি ক্লকওয়াইজ গেছো না m মাইনাস মাইনাস হাফ m মাইনাস মাইনাস হাফ বুঝছো m মাইনাস মাইনাস হাফ নিচে কি 1 প্লাস m ইন্টু মাইনাস হাফ ইকুয়ালস টু এদিক থেকে এদিকে গেছো মাইনাস হাফ মাইনাস মাইনাস 3/2 মাইনাস হাফ মাইনাস মাইনাস 3/2 1 প্লাস মাইনাস হাফ ইন্টু মাইনাস 3/2 এটা সমাধান করে m এর ভ্যালুটা নিয়ে আসো এটা সমাধান করে সবাই এটা ক্যালকুলেটর দিয়ে সমাধান করা যায় বুঝছো এটা ক্যালকুলেটর দিয়ে সমাধান করা যায় m প্লাস হাফ ক্যালকুলেটর দিয়ে কেমনে করবা দেখাই সবাই বুঝছো m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2 না এটাকে m1 ধরছো m2 ধরছো দ্বিতীয়ের ক্ষেত্রে এটা m1 এটা m2 ক্লিয়ার 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 সবাই বলো 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 m মাইনাস এটা তাহলে এটা কেমনে সমাধান করবা এই যে আমি আর গুণন করে দাও x প্লাস হাফ ইনটু 1 প্লাস মাইনাস হাফ মাইনাস 3/2 কেন দিলাম সরি এখানে একটু ভুল হয়েছে 2/3 2/3 তাই না 2/3 তাহলে দেখো 1 প্লাস হাফ ইন্টু 2/3 equal to 1 minus 0.5x 1 minus 0.5x into minus half plus 2/3 shift solve এই সর্বনাশ কি আসছে মাইনাস 6/17 আসে বলো তো এরকম আসে সবাই আমাকে বলো এরকম আসে তোমাদের এক একজনের এক একটা আসছে 1/18 মাইনাস 6/17 আসে কিনা একটু আমাকে বলো মাইনাস 6/17 আসে কিনা এটা সবাই আমাকে একটু বলো একটু বলো মাইনাস 6/17 ঠিক আছে তাহলে এটা ঢাল তো পেয়ে গেলাম m এর ভ্যালু পেয়ে গেলাম মাইনাস 6/17 তুমি ক্যালকুলেটর দিয়ে করবা অত ভাবি যাবে কিছু করার এখানেই তুমি মাইনাস 6/17 লিখলেই ফুল মার্কস পাবা তাহলে ইকুয়েশন কি হবে ঢাল জানো একটা বিন্দু জানো y minus y1 equals to minus 6/17 into x minus x1 এটাই কি সমীকরণ ঠিক আছে বুঝলাম বলো বুঝলাম সবাই কি বুঝলাম বুঝলাম তাই না তারপরেরটা একই কাহিনী এটা আরো সহজ এই সরল রেখার সাপেক্ষে এটার প্রতিবিম্ব দুটাই মূল বিন্দু দিয়ে যাচ্ছে তাহলে এটা y cos to mx টাইপের কিছু একটা হবে এটা আরো সহজ এবার মজার একটা জিনিস প্রতিফলন একটু চিন্তা করো তো এই একটা দর্পণ চিন্তা করো কোশ্চেনটা পড়ো একটা আলোক রশ্মি এই সরল রেখা বরাবর পাঠানো হয় এই সরল রেখাতে আসার পর তা থেকে প্রতিফলিত হয় কাহিনী বুঝছো তাহলে দ্বিতীয় যে সরল রেখাটা সেটা একটা বিম্ব না মানে দর্পণ না 3x minus 2y minus 5 equals to 0 এটা একটা সরল রেখা প্রথমে আলোক সরল রেখাটা কোন বরাবর আসছে আমাকে বলো তো এই যে এই বরাবর আসছে সেটা কোন সরল রেখা বরাবর আমাকে বলো তো সবাই একটু বলো একটা আলোক রশ্মি এটা বরাবর আসছে তাহলে এটা মানে কি x minus 3y minus x minus 2y minus 3 equals to 0 এই বরাবর আসছে কোন বরাবর প্রতিফলিত হবে আমাকে বলো কোন বরাবর প্রতিফলিত হবে বলো তো কোন বরাবর প্রতিফলিত হবে এই বরাবর না
সেটা আসলে কি? আমাকে বলো তো, এটার সাপেক্ষে এটার প্রতিবিম্ব না? আমাকে বলো সেম অ্যাঙ্গেল তো, আপতন কোণ প্রতিফলন কোণ সমান, আপতন কোণ প্রতিফলন কোণ সমান। তাহলে প্রতিফলিত রশ্মি মানে যে এটা সরল রেখার সমীকরণ আসলে কি? এটার সাপেক্ষে এটার প্রতিবিম্ব। পারবা না? বলো পারবা তো? পারবা না? পুরাপুরি আগেরটা, একদম সেইমই, একদম সেইমই। আচ্ছা, এবার দুইটা রেখার, এই একটা রেখা, এই একটা রেখা, ঠিক আছে? তাদের কোণদ্বয়ের সমদ্বিখণ্ডক, তাদের কোণদ্বয়ের সমদ্বিখণ্ডক এইটা একটা। এই সমদ্বিখণ্ডকের সাপেক্ষে একটা আরেকটার প্রতিবিম্ব, সমদ্বিখণ্ডকের সাপেক্ষে একটা আরেকটার প্রতিবিম্ব, ঠিক আছে? এই রেখাটা এটা ও এবি রেখার অন্তর্ভুক্ত কোণ দুইটার একটা সমদ্বিখণ্ডক। তাহলে এটা কি? দর্পণ। এটা বস্তু, এবি হচ্ছে বিম্ব। কাহিনী বুঝছো? সেম ভাবে সমদ্বিখণ্ডক, হ্যাঁ, দুইটা সরল রেখার মধ্যবর্তী কোণ সময়ের যে সমদ্বিখণ্ডক, তার রেসপেক্টে রেখা দুইটা পরস্পর কি? একে অপরের বিম্ব, একে অপরের বিম্ব। কাহিনী বুঝছো? এটার রেসপেক্টে এই দুইটা একে অপরের বিম্ব, এটার রেসপেক্টে এই দুইটা একে অপরের বিম্ব। তাহলে এই রেখাটা এটা এবং এটার অন্তর্ভুক্ত কোণগুলার একটা সমদ্বিখণ্ডক। তাহলে এটা কি? দর্পণ। এটা বস্তু, এটা বিম্ব। তাহলে এটার সাপেক্ষে এটার প্রতিবিম্ব বের করো। পারবা? 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 সেম কোশ্চেন, জাস্ট একটু ঘোরানো। সেম কোশ্চেন, জাস্ট একটু কি ঘোরানো। পারবা তো? সবাই আমাকে বলো, আগেরটার মতো, তাই না? তোমরা স্নেলের সূত্র পড়ে আসছো? স্নেলের সূত্র পড়ছো না শর্ট সিলেবাসের বাইরে ছিল? স্নেলের প্রতিসরণ সূত্র পড়ছো? বাইরে ছিল? আচ্ছা, তাইলে একটা সুন্দর জিনিস দেখাইতে পারলাম না, ঠিক আছে থাক। স্নেলের সূত্রের আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি, ওগুলার সমীকরণ বাইর করা যায়, ঠিক আছে? এটা সবাই বুঝছো? এখানের মেইন কাজটা হচ্ছে ঢালটা বের করা। ছেদবিন্দু তো এক লাইনের কাজ, তারপর তুমি অ্যান্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ গেলে কি ঢালটা বের করে ফেলতে পারবা, ঠিক আছে? সবাই বুঝছো? তো এর মাধ্যমে আমাদের সরল রেখা চ্যাপ্টারটা শেষ হলো। অনেক বড় একটা চ্যাপ্টার, বাট আমরা মোটামুটি সব কিছু কভার করে ফেলছি, ঠিক আছে? সব কিছু কভার করে ফেলছি। তো এটা ছিল ফেজ 1। ফেজ 1-এর আজকে সমাপ্তি। আজকে থেকে তোমার আর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন লাগবে না, তুমি এইচএসসি ফোকাস দাও। পুরা মনোযোগটা এইচএসসিতে। বাংলা ইংরেজিতে অনেকে প্লাস মিস করে, কোনোভাবেই যাতে না ছুটে, কোনোভাবেই যাতে না ছুটে। সো আপাতত ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যতটুকু নিছো, ঠিক আছে? এখন কি ওটুকু পোস্টপোন করে পজ রেখে এইচএসসির পেছনে লেগে যাও। এইচএসসিটা শেষ হওয়ার সাথে সাথে আবার ব্যাক করবে, ওকে? তো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।